আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছি। আজান দিচ্ছিল, এই জন্য আমরা একটু লেট করেছি। আমাকে একটু বলেন যে সাউন্ড ঠিকঠাক আছে কিনা, সবকিছু শুনতে পাওয়া যাচ্ছে কিনা, দেন আমরা স্টার্ট করে দিব। ওকে, আমি একটু সাউন্ডটা চেক করে নিচ্ছি। ওকে, সাউন্ড কি ঠিক আছে? একটু দেখেন তো। আমি একটু সাউন্ডটা চেক করে নিচ্ছি। ওকে, আমার মনে হয় সাউন্ড ঠিকঠাক থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে দেই, সেটা হচ্ছে যারা 27 ব্যাচের আছেন, মানে যারা 27 ব্যাচের আছেন, আজকের ক্লাস থেকে নড়া যাবে না। আজকে আমরা সবচাইতে ইম্পর্টেন্ট টপিক স্টার্ট করব, মানে যেই টপিকটা অ্যাডমিশন, যেই টপিকটা সিকিউ, যেই টপিকটা এমসিকিউ সব জায়গাতে আসে, আমরা আজকে ওই টপিকটা নিয়ে কথাবার্তা বলবো। আজকে হচ্ছে আমাদের লেকচার 13, এটা 12 কেন জানি না আমি, যাই হোক আজকে হচ্ছে আমাদের লেকচার 13। কেমন? আজকে আমরা দ্রাব্যতা নিয়ে পড়ালেখা করব, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করেন, দেন আমরা স্টার্ট করব। কেমন? আজকে আমরা দ্রাব্যতা নিয়ে পড়ালেখা করব। কি করব? দ্রাব্যতা, ইংলিশটা হচ্ছে সলিউবিলিটি, দ্রাব্যতা বা সলিউবিলিটি। কেমন? দ্রাব্যতা বা সলিউবিলিটি। কেমন? সলিউবিলিটি, দ্রাব্যতা বা সলিউবিলিটি। কেমন? তাহলে আজকে হচ্ছে আমাদের লেকচার 13। আজকে আমরা শুরু করতেছি হচ্ছে দ্রাব্যতা। এন্ড দ্রাব্যতা হচ্ছে এই চ্যাপ্টারে যদি একটা টপিক থাকে, ওই একটা টপিক, মানে মনে করেন একটা টিচার প্রশ্ন করবে এই চ্যাপ্টার থেকে, সে সবার আগে কোন টপিকটা দেখবে? দ্রাব্যতা দেখবে। বুঝা গেছে? মানে সে আগেই দ্রাব্যতা দেখবে, মানে আপনি এখানে যতগুলো স্টার আছে সব দিয়ে দিতে পারেন, এতটা ইম্পর্টেন্ট একটা টপিক। দ্রাব্যতা শেষ করতে আমাদের 3 থেকে 4টা লেকচার লাগবে। আমরা 3 থেকে 4টা লেকচারের ভিতরে দ্রাব্যতা শেষ করে দিব। কেমন? দ্রাব্যতা শেষ করে দিব। দ্রাব্যতা সুপার ইম্পর্টেন্ট টপিক। এই জন্য বলতেছি, যারা 27 ব্যাচের আছেন, যারা দেখতেছেন আমাকে, যারা 27 ব্যাচের আছেন, তারা ভুলেও ভুলেও আজকে টেবিল থেকে নড়বেন না। অনেক বেশি ইম্পর্টেন্ট টপিক আজকে পড়বো আমরা। কেমন? আচ্ছা, আরেকটা কথা একটু বলে দেই। আপনারা হয়তো অ্যানাউন্সমেন্ট পেয়ে গেছেন আশা করি। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমি মানে রাতে দিচ্ছি, সমস্যা নেই। সাউন্ড শোনা যাচ্ছে না? মোট কয়টা ক্লাস লাগবে ভাই? 18-20টা তো লাগা উচিত, তাই না? 18-20টা তো লাগবেই, 18-20টা লাগবেই। কেমন? 18-20টা লাগবে। আসেন, অ্যানাউন্সমেন্ট একটু খুব ভালো করে দেখে রাখেন। গুণগত রসায়নের মেগা এক্সাম, গুণগত রসায়নের মেগা এক্সাম 1, গুণগত রসায়নের মেগা এক্সাম 1। আপনারা হয়তো এই অ্যানাউন্সমেন্ট আগে পেয়ে গেছেন। গুণগত রসায়নের মেগা এক্সাম 1। ওকে, এক্সাম কয় তারিখ? 9 তারিখ রাত 8টায়। 9 তারিখ রাত 8টায়। কি বলেছি? 9 তারিখ রাত 8টায় মেগা এক্সাম 1 হবে গুণগত রসায়নের। গুণগত রসায়নের মেগা এক্সাম 1 কয় তারিখ? 9 তারিখ রাত 8টায়। পুরস্কার কি? পুরস্কার হচ্ছে 5,000 টাকা প্রাইজ মানি। 5,000 টাকা প্রাইজ মানি। আর পুরস্কার কি? 5টা টি শার্ট। 5টা টি শার্ট। কেমন? তাহলে 5,000 টাকা প্রাইজ মানি, 5টা টি শার্ট, মানে টোটাল 10 জনকে দিব আমরা এই পুরস্কারটা। টোটাল 10 জনকে আমরা এই পুরস্কার দিব। মানে প্রথমে যে আছে তাকে ভর্তির টাকাটা দিয়ে দিব 2,000 টাকা। তারপরে যে আছে তাকে দিব 1,500 টাকা। তারপরে যে আছে তারে দিব 1,000 টাকা। তারপরে 500, তারপরে 300, এরকম করে যাবে আর কি, বুঝছেন? 200, তারপরে বাকিরা 100 100 করে পাবে আর কি। যাই হোক, তো এইরকম করে আমরা 10 জনকে পুরস্কার দিব। 10 জনকে পুরস্কার দিব যারা ভালো করবে। এক্সাম হবে 9 তারিখ 8টায়। রেদওয়ান্স মেথড এই পেজে আপনাদেরকে লিংক দিয়ে দিব, প্রাইভেট গ্রুপেও লিংক দেওয়া থাকবে, কোনো সমস্যা নাই। আপনারা এক্সাম দিবেন, এক্সাম দিতে পারবেন সর্বোচ্চ 6 ঘন্টা। 6 ঘন্টার ভিতরে আপনি এক্সাম দিবেন, 6 ঘন্টার ভিতরে এক্সাম দিবেন। কেমন? তো যাই হোক, আশা করি আপনারা শুনেছেন এই অ্যানাউন্সমেন্ট। তো আমরা হচ্ছে ডিরেক্টলি পড়ালেখা স্টার্ট করে দিব এখন। তো আসেন, বলেন ভাইয়া স্টার্ট বলেন, আমি স্টার্ট করে দিচ্ছি। কেমন? স্টার্ট বলেন, আমি স্টার্ট করে দিচ্ছি তাড়াতাড়ি। এটা পাবলিক হবে তো? হ্যাঁ, এটা পাবলিক এক্সাম হবে। হয়তো এরপরে আর আমরা পাবলিক এক্সাম নিব না।
কত লেকচার পর্যন্ত এক্সাম থাকবে? এই বলে দিছি তো লেকচার 1 থেকে লেকচার 9, লেকচার 1 থেকে লেকচার 9। প্রশ্নগুলো কিন্তু আমি নিজে হাতে করি, হ্যাঁ এটা মাথায় রাখেন। প্রশ্ন কিন্তু আমার হাতে করি আমি, মানে প্রশ্নকর্তা কিন্তু এখানে আমি। সো আপনি ভালো করে পড়ালেখা করে আসবেন আশা করি। প্রশ্নকর্তা কে এখানে? প্রশ্নকর্তা আমি। কোনো জুনিয়ররা প্রশ্ন করে না, কোনো জুনিয়রদের দিয়ে আমি প্রশ্ন সেট করি না, আমার প্রশ্ন আমি নিজে বানাই। সো বুঝতে পারতেছেন, যেহেতু আমি নিজে পরীক্ষা নিব, সো পারতে গেলে আপনাকে ভালো করে পড়ালেখা করে আসতে হবে। লেকচার 1 থেকে 9 ভালো করে পড়বেন, পারবেন ইনশাল্লাহ। ওকে ওকে, ডান। তাহলে আসেন আমরা তাহলে স্টার্ট করে দেই। স্টার্ট। ঐকিক নিয়ম নাকি সূত্র দিয়ে করাবেন? কি ঐকিক নিয়ম সূত্র বুঝি নাই। ওকে, তাহলে এক্সাম দিব কেমন করে ওইটা পরে, ওইটা টাইম মতো বুঝে যাবেন। তো দেখেন দ্রবণ, দ্রবণ কি জিনিস? দ্রবণ কি জিনিস? এখানে আছে দ্রাবক, দ্রাবকের ইংরেজি হচ্ছে সলভেন্ট, আর এটা হচ্ছে আমাদের দ্রব মানে সলিউট। দ্রাবক আর দ্রব মিলে কি তৈরি করবে? দ্রবণ তৈরি করবে। দ্রাবক আর দ্রব মিলে কি তৈরি করবে? দ্রবণ তৈরি করবে। এই বেসিকটা আমরা সবাই জানি। ওকে ভাইয়া, দ্রাবক হিসেবে কে হতে পারে? বিভিন্ন কিছু হতে পারে। আমরা আপাতত ধরে নিচ্ছি দ্রাবক মানে পানি। দ্রাবক বিভিন্ন কিছু হতে পারে, আমরা ধরে নিচ্ছি পানি। সলিউট মানে দ্রব বিভিন্ন কিছু হতে পারে, আমরা ধরে নিচ্ছি যে কোনো লবণ মানে সল্ট। মানে NaCl না, মানে আরো NaCl এর আশেপাশে ভাই ব্রাদার আছে না আরো, তাদেরকে দিয়ে আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে সল্ট। এরা মিলে কি তৈরি করবে? পানি তৈরি করবে, দ্রবণ তৈরি করবে। কেমন? দ্রবণের ইংরেজি হচ্ছে সলিউশন, দ্রবণের ইংরেজি হচ্ছে সলিউশন। ওকে আসা, তারপর দ্রবণের প্রকারভেদ। দ্রবণ বিভিন্ন ধরনের হইতে পারে, বিভিন্ন ধরনের দ্রবণ হইতে পারে, এখানে দেওয়া আছে, সব পড়া লাগবে না, আমি বুঝাই দিচ্ছি। দ্রবণ হতে পারে অ্যাকুয়াস, দ্রবণ হতে পারে নন অ্যাকুয়াস। এটা মানে কি? জলীয় দ্রবণ হইতে পারে, অজলীয় দ্রবণ হইতে পারে, আপনার আপাতত বোঝার দরকার নাই। আচ্ছা, দ্রবণ হইতে পারে কনসেন্ট্রেটেড, দ্রবণ হইতে পারে ডাইলিউট। ডাইলিউট আর কনসেন্ট্রেটেড মানে কি? ওই যে আমরা ছোটবেলায় পড়তাম না, দেখেন তো এরকম লেখা দেখছি কখনো? দেখেন তো, গাঢ় HCl, লঘু HCl, এরকম দেখছি না আমরা ছোটবেলায়? আমরা এরকম দেখছি না, গাঢ় HCl লঘু HCl দেখছি কি না? দেখছি। সো এই যে দ্রবণ দুই ধরনের হতে পারে, গাঢ় লঘু এরকম হতে পারে। আবার দ্রবণ হতে পারে এরকম আইসোটনিক, হাইপারটনিক, হাইপোটনিক। আইসোটনিক, হাইপারটনিক, হাইপোটনিক। এন্ড এগুলো আপনার মনে রাখার প্রয়োজন নাই, আপনার মনে রাখতে হবে কি দ্রবণ হতে পারে মূলত 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। আপনার মনে রাখতে হবে এইটা, আপনার মনে রাখতে হবে কোনটা? এইটা মনে রাখতে হবে। কোনটা মনে রাখতে হবে? এটা মনে রাখতে হবে। দ্রবণ হতে পারে 3 ধরনের। একটা হচ্ছে আনস্যাচুরেটেড সলিউশন, মানে অসম্পৃক্ত দ্রবণ, আমি বাংলা লিখে দিব একটু পরে। একটা হতে পারে স্যাচুরেটেড সলিউশন, একটা হতে পারে সুপার স্যাচুরেটেড সলিউশন। কেমন? একটা হতে পারে আনস্যাচুরেটেড, একটা হতে পারে স্যাচুরেটেড, একটা হতে পারে সুপার স্যাচুরেটেড। মানে অসম্পৃক্ত, সম্পৃক্ত, অতিপৃক্ত। আমাদের এইটা প্রয়োজন, আমরা এইটা পড়বো এখন। কেমন? আসেন আস্তে ধীরে। এটা দ্বারা আপনি বুঝবেন না, আমি আপনাকে বুঝাচ্ছি। সেটা হচ্ছে এই জায়গায় মনোযোগ দিয়ে খেয়াল করেন, সে এটা হচ্ছে একটা কাপ। কাপের চেহারা ভালো না, কাপের চেহারা ভালো না হইলে কর্তৃপক্ষ দায়ী নয়। ওকে, এটা হচ্ছে একটা কাপ। আচ্ছা কাপটা সুন্দর করেই আঁকি তাহলে। এটা হচ্ছে একটা কাপ। খেয়াল করেন, এখানে আমার বোন আমার চা দিছে। কি দিছে? চা দিছে, চা দিছে, চা দিছে, চা। আমি ক্লাসের ভিতরে চা খাই না, দেখেন না চা, এটা হচ্ছে চা দিছে, এটা হচ্ছে চা দিছে আমাকে। হ্যাঁ, এটা হচ্ছে চা দিছে। এবার খেয়াল করেন, আমার বোন এখানে চিনি দিছে, চিনি দিছে, চিনি দিছে, চায়ের ভিতরে কি দিছে? চিনি দিছে, কিন্তু চিনি কম হইছে, চিনি কম হইছে। ওকে, এখানে ভাই এটা একটা পারফেক্ট চা হইছে। পারফেক্ট চা আমার বোন 10 দিনে 2 দিন বানায়, বাকি সব দিনে হয় চিনি কম দেয়, নাহলে চিনি বেশি দেয়। পারফেক্ট চা। ওকে, তাহলে পারফেক্ট চা মানে কি? চিনি পরিমাণ মতো আছে, চিনি পারফেক্ট। ওকে, চিনি পারফেক্ট। আরেকটা হতে পারে কি? এত চিনি দিছে যে তলায় চিনি জৈমা রইছে।
এটা হচ্ছে চিনি অনেক বেশি। হতে পারে, রাইট, খেয়াল করেন, হতে পারে। তার মানে চিনি অনেক কম, চিনি পারফেক্ট, চিনি অনেক বেশি। এই যে আপনি বুঝে গেছেন। তার মানে আমরা অ্যাকচুয়ালি এদেরকে ডিফাইন করতেছি কিসের উপর বেস করে? দ্রবের উপর বেস করে। কিসের উপর? দ্রবের উপর। দেখেন এখানে লেখা ছিল বেসড অন দ্য অ্যামাউন্ট অফ সলিউট প্রেজেন্ট ইন দ্য সলিউশন। মানে বেসড, নির্ভর করতেছে কিসের উপর? অ্যামাউন্ট অফ সলিউট মানে দ্রবের পরিমাণের উপর, প্রেজেন্ট ইন দ্য সলিউশন মানে দ্রবণে উপস্থিত দ্রবের পরিমাণের উপর ভিত্তি করে দ্রবণ কয় প্রকার? 3 প্রকার। এই যে এটাই আমরা বলতেছি যে চিনি এখানে অনেক কম, মানে চিনি এর আরো লাগবে। ইয়েস, চিনি আরো লাগবে, চিনি আরো কি, চিনি আরো লাগবে, চিনি আরো প্রয়োজন। এই ধরনেরটাকে আমরা বলবো অসম্পৃক্ত। কি বলবো? অসম্পৃক্ত। চিনি পারফেক্ট, আর লাগবে না, মানে ঠিক যতটুকু পরিমাণ যে চায়ের যে লিকুইডটা আছে ওটার ভিতরে চিনিটা পারফেক্ট ভাবে আছে, তার মানে এইটাকে আমরা বলবো হচ্ছে সম্পৃক্ত। তাহলে পারফেক্ট মানেই হচ্ছে গিয়ে কি? সম্পৃক্ত। কেমন? আচ্ছা, আর চিনি অনেক বেশি হয়ে গেছে মানে এইটাকে আমরা বলবো হচ্ছে অতিপৃক্ত। অতিপৃক্ত। ওকে, এটাকে আমরা বলবো হচ্ছে অতিপৃক্ত। কেমন? তাহলে সুন্দর হয়েছে। তাহলে অতিপৃক্ত সলিউশনে কি হবে? অদক্ষেপ জমা পড়বে। অতিপৃক্ত সলিউশনে কি হবে? অদক্ষেপ জমা পড়বে। বোঝা যাচ্ছে? অতিপৃক্ত দ্রবণে কি হবে? অদক্ষেপ জমা পড়বে। অতিপৃক্ত সলিউশনে অদক্ষেপ জমা পড়বে। ডান? বুঝা গেছে? ওকে, ডান। আমাকে আগে একটু বলেন, এই যে এটাই লেখা আছে দেখেন, আনস্যাচুরেটেড মানে অসম্পৃক্ত। দেখেন মোর সলিউট ডিজলভস, আবার নো মোর সলিউট ডিজলভস মানে কি? এই যে এটাতে কি আরো চিনি লাগবে, মানে আরো দ্রব লাগবে। এটা মানে কি? আর দ্রব লাগবে না, নো মোর সলিউট ডিজলভস। আর এটাতে কি লাগবে? বিকামস আনস্টেবল ক্রিস্টালস ফর্ম। মানে এটা মানে কি? এটা মানে হচ্ছে ওই যে অদক্ষেপ পড়তেছে নিচে, চিনিগুলা কি হচ্ছে? অদক্ষেপ পড়তেছে। তো এটা আমি বাংলা ভার্সন দিয়ে দিলাম, উপরে ইংলিশ ভার্সনও আছে। কেমন? তো আমাকে একটু বলেন ভাইয়া, এক ডান বলেন, এক ডান, ফাস্ট ফাস্ট ফাস্ট। আজকে অনেক ইম্পর্টেন্ট পড়া। আগামী 4টা ক্লাস কেউ নড়াচড়া করবেন না। আগামী 4টা ক্লাস একদম বসবেন, মানে বসবেন ক্লাসে। দ্রাব্যতা প্রচুর ইম্পর্টেন্ট, বারবার বলতেছি। ওকে, 13 নম্বর লেকচার চলছে নাকি? এটা ক্যাপশনে দেওয়া আছে বাবা। ওকে, ডান বাবা, বলেন বুঝছি কিনা। আমার মনে হয় এইটা বুঝতে আর কারো কোনো সমস্যা হওয়া উচিত না, মানে একদম বেসিক জিনিস। আচ্ছা, এগুলো হচ্ছে আপনাদের পরীক্ষার এমসিকিউতে আসবে, এটা একটু লিখে রাখেন। এটা আপাতত আপনার মুখস্থ করতে হবে না, আমরা সামনের চ্যাপ্টার পড়বো তখন ইন ডিটেলস আলোচনা করব। ওকে, ইন ডিটেলস আলোচনা করব। ওকে, মনোযোগ দিয়ে খেয়াল করে নিখা। পোলার দ্রাবক, অপোলার দ্রাবক। পোলার মানে কি বলেন তো? পোলার মানে হচ্ছে যারা পোলে ভাগ হয়। একটা হচ্ছে ডেল প্লাস, ডেল মাইনাস, আমরা এরকম দেখেছি না? ডেল প্লাস, ডেল মাইনাস। পোলার মানে কি? পজিটিভ পোর্শন থাকে, নেগেটিভ পোর্শন থাকে। যেমন সে পানি, মনোযোগ দিয়ে খেয়াল করেন, অক্সিজেন ডেল মাইনাস থাকে, আর হাইড্রোজেন ডেল কি থাকে? প্লাস থাকে। আমরা এগুলো দেখছি না পানির ভিতরে, রাইট? তার মানে পোলার মানে হচ্ছে যারা পোল তৈরি করে, যারা পোল তৈরি করে। তাহলে পোলার দ্রাবক কারা? পানি, মিথানল, ইথানল। আপনি চিনবেন না আপাতত, আমি আস্তে আস্তে শিখাবো। অ্যাসিটোনাইট্রাইল, আইসোপ্রোপানল। তো এই জিনিসগুলো হচ্ছে আপনাকে শিখতে হবে। মানে কারা পোলার দ্রাবক, কারা পোলার দ্রাবক। তাহলে পোলার দ্রাবক কারা? পানি, মিথানল, ইথানল, অ্যাসিটোনাইট্রাইল, আইসোপ্রোপানল। আপনি শুধু পানিটা শিখে রাখেন, আপাতত পানিটা শিখে রাখেন, এগুলো দেখে রাখবেন। এটা শিখে রাখবেন, এগুলো দেখে রাখবেন। অপোলার দ্রাবক মানে যাদের ভিতরে কি হয় না বলেন তো? যাদের ভিতরে পোল তৈরি হয় না। যাদের ভিতরে কি হয় না? যাদের ভিতরে পোল তৈরি হয় না। যাদের ভিতরে কি হবে না? পোল তৈরি হবে না। কেমন? আচ্ছা, তাহলে অপোলার দ্রাবক কারা? ক্লোরোফর্ম, হ্যাঁ ক্লোরোফর্ম, বেনজিন। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে অর্গানিকের সমযোজী পার্টগুলা, বুঝছেন, এগুলো আসলে অপোলার হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তারপর আপনাদের এগুলো পরে বুঝাবো আস্তে ধীরে। তাহলে ক্লোরোফর্ম, বেনজিন, টলুইন, ডাইক্লোরোমিথেন, হেক্সেন। ক্লোরোফর্মকে আমরা সবাই চিনি না? দেখেন তো ক্লোরোফর্মকে আমরা সবাই চিনি কিনা? CH, Cl3, 9-10 পড়ছিলেন। বেনজিনকেও আশা করি আমরা সবাই চিনি, বেনজিনকেও আশা করি আমরা সবাই চিনবো। এই যে এই বান্দারে কি বলা হয়? এই বান্দারে বলা হয় বেনজিন।
টলোইন কে? টলোইন হচ্ছে এটারই ভাই ব্রাদার, বুঝছেন? টলোইন হচ্ছে বেনজিনেরই কি ভাই ব্রাদার। টলোইন হচ্ছে বেনজিনেরই ভাই ব্রাদার। এই যে মনে করেন এই যে টলোইনের সাথে মানে বেনজিনের সাথে একটা মিথাইল গ্রুপ দিলে এটা হয়ে যায় টলোইন। তারপর ডাইক্লোরোমিথেনকেও আপনি চিনেন, ওই যে মিথেন, মিথেন থেকে দুইটা হাইড্রোজেন চলে যাবে, দুইটা ক্লোরিন যুক্ত হবে, তাহলে এটা কি হয়ে যাবে? ডাইক্লোরোমিথেন। হেক্সেন, হেক্সেন মানে তো আমরা সবাই জানি C6H কত 14, তাই না? 14। তো এরা হচ্ছে অপোলার দ্রাবক। আপনারা অপোলার দ্রাবক থেকে বেশি প্রশ্ন আসে তাই এগুলো দেখাই দিলাম বেশি। এগুলো হচ্ছে অপোলার দ্রাবক। আর পোলার দ্রাবক কারা? পানি, মিথানল, ইথানল, অ্যাসিটোনাইট্রাইল, আইসোপ্রোপানল। কেমন? তো আমরা এগুলো একটু শিখে রাখবো, এগুলো পরীক্ষায় এমসিকিউতে দেয়, বুঝছেন? এগুলা এমসিকিউতে দেয়। কেমন? এমসিকিউতে দেয়। আমাকে একটু বলেন তো ভাইয়া, দুই ডান ফার্স্ট 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 নোট করে ফেলেন, নোট করে ফেলেন, বলেন দুই ডান তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি। ওকে, আসেন। দ্রব, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। দ্রব বলতে এখানে দ্রবের আরো বৈশিষ্ট্য আছে, বাট ওইগুলো আমি নর্মালি কি করব না, ওইগুলা এখন পড়ার কোনো প্রয়োজন নেই, ওইগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ওইগুলো আমি এক্সামে দিব যাতে করে আপনি সলভ করতে থাকেন, এন্ড আমি পড়াই দিব তখন, বুঝছেন? তো দ্রব, দ্রবর ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখতে হবে। এখানে ভাই দেখেন পুরাটাই সারফেস কেমিস্ট্রি আন্ডারে। সারফেস কেমিস্ট্রি আবার আপনাদের এখানে নেই, সারফেস কেমিস্ট্রি দিয়ে দিছে চ্যাপ্টার 5-এ, মানে সাসপেনশন, কোয়াগুলেশন, কোয়াগুলেন্ট, ওইখানে বিভিন্ন কলোয়েড, হ্যাঁ ওইখানে বিভিন্ন জিনিসপত্র পাবেন, ইমালশন। তো ওইগুলা মানে সারফেস কেমিস্ট্রি আন্ডারে কিন্তু সলিউশনটা পড়ে, বুঝছেন? তো যখন আমরা সলিউশন পড়তে যাই, সারফেস কেমিস্ট্রি না পড়ি তখন আসলে খারাপ লাগে, বাট সারফেস কেমিস্ট্রি দিয়ে দিছে আমাদের সিলেবাসে চ্যাপ্টার 5-এ, তাই এত বেশি পেঁচাবো না। দ্রব বলতে আমরা এখানে কি বুঝবো? নর্মালি গুণগত রসায়নে মাথায় রাখবেন, দ্রব বলতে আমরা বুঝবো হচ্ছে সল্ট। কারা? সল্টরা। সল্ট মানে হচ্ছে লবণরা, হ্যাঁ লবণরা। তাহলে কোন লবণ পানিতে দ্রবণীয় আর কোন লবণ পানিতে দ্রবণীয় না, এগুলো আমাদের বুঝতে হবে, কারণ আমরা এখানে দ্রাবক হিসেবে শুধু পানিকে কনসিডার করব। দ্রাবক হিসেবে শুধু পানিকে কনসিডার করব। কেমন? দ্রাবক হিসেবে শুধু পানিকে কনসিডার করব। তাহলে দ্রব কি? দ্রব হচ্ছে সল্ট। এখানে দ্রব বলতে আমরা কি বুঝবো? দ্রব বলতে আমরা বুঝবো সল্ট। আচ্ছা এখন দেখেন, দ্রব দুই টাইপের হতে পারে। দ্রব কয় টাইপের হতে পারে? দুই টাইপের হতে পারে। একটা হচ্ছে পানিতে দেওয়ার সাথে সাথে গুলে যাবে, পানিতে দেওয়ার সাথে সাথে গুলে যাবে, যে তাদেরকে আমরা বলবো হচ্ছে অতিমাত্রায় দ্রবণীয়। মানে যারা পানিতে দিবে, পানিতে দেওয়ার সাথে সাথে গুলে যাবে, যেমন লবণ পানিতে দিলে কেউ পুরোপুরি ভেঙে যায়, তাই না? আরেকটা আছে স্বল্প মাত্রায় দ্রবণীয়, স্বল্প মাত্রায় দ্রবণীয়। একটা কি আছে? স্বল্প, একটা হচ্ছে অতিমাত্রায় দ্রবণীয়, আর একটা হচ্ছে স্বল্প মাত্রায় দ্রবণীয়। মানে ওরা পানিতে দিলে আস্তে আস্তে, পানিতে দিলে ওরা ঝিমায়, পানিতে দিলে ওরা ঝিমায়, বাট ইয়া হয়ে যায় না, মানে গুলে যায় না। আর ওরা পানিতে দেওয়ার সাথে সাথে কি হয়ে যায়? পানিতে দেওয়ার সাথে সাথে গলে যায়। আর স্বল্প মাত্রায় দ্রবণীয় কি হবে? স্বল্প মাত্রায় দ্রবণীয় হবে ওরা পানিতে গেলে ঝিমাবে কিন্তু ডুববে না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে, সো খেয়াল করেন, যারা স্বল্প মাত্রায় দ্রবণীয় তারা আসলে কি করে? তারা পানিতে একটা সাম্যাবস্থা তৈরি করে। তাই ওইখানে আমরা এই ধরনের চিহ্ন দেই। কোন ধরনের চিহ্ন দিই? এই ধরনের চিহ্ন। মানে স্বল্প মাত্রায় দ্রবণীয় যারা, তারা কি করে? পানির সাথে পানিতে ঢুকে একটু ঝিমাঝিমি করে, তার মানে ওরা আসলে একটা উভমুখী অবস্থায় চলে যায়, এটা সাম্যাবস্থা ক্রিয়েট করে। তাই আমরা এখানে কি দেই? এরকম উভমুখী চিহ্ন দিই। আর যারা অতিমাত্রায় দ্রবণীয়, তারা যেহেতু একবারে দ্রবণীয় হয়ে যায়, তাই আমরা কি করি? এদেরকে একটা দাগ দিই। এই বেসিক গুলো আপনার জানতে হবে। এই বেসিক গুলো আপনি জানলে মোর দেন এনাফ। ওকে, সুন্দর করে নোট করে নেন। তো এইবার হচ্ছে কি আমরা ওই লবণগুলো একটু দেখে ফেলবো। হ্যাঁ, ওই লবণগুলো একটু দেখে ফেলবো, আসেন ওই লবণগুলো একটু দেখে ফেলবো। দেখেন মনোযোগ দিন। একটা হচ্ছে গিয়ে কি আমাদের হাইলি সলিবল সল্ট, হ্যাঁ হাইলি সলিবল সল্ট মানে কি? ওই যে অতিমাত্রায় দ্রবণীয়। আর একটা হচ্ছে স্প্যারিংলি সলিবল সল্ট, মানে হচ্ছে স্বল্প মাত্রায় দ্রবণীয়। এটা কি? এটা হচ্ছে স্বল্প মাত্রায় দ্রবণীয়। কেমন? স্বল্প মাত্রায়, স্বল্প মাত্রায়। আর এরা কি? এরা হচ্ছে হাইলি সলিবল সল্ট, মানে এরা হচ্ছে অতি মাত্রায় দ্রবণীয়, অতি মাত্রায় দ্রবণীয়।
ওকে, তো এই জিনিসগুলো একটু সুন্দর করে নোট করবেন আল্লাহর ওয়াস্তে, সুন্দর করে আগে এটা নোট করেন। আমি বারবার করে বলতেছি, এটা লাগবে, আপনার কাজে লাগবে একটু পরে। তাহলে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেট, সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সালফেট, কপার সালফেট। ওকে, মার্কারির ক্লোরাইড, লেড ক্লোরাইড, সিলভার ক্লোরাইড, বেরিয়াম সালফেট, কপার কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, অ্যামোনিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট। ওকে, তারপর ফেরাস হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড, জিঙ্ক হাইড্রোক্সাইড, জিঙ্ক, লেড, আয়রন, কপার, মার্কারি সালফাইড, ক্যালসিয়াম অক্সালেট, লেড ক্রোমেট আর ক্যালসিয়াম ফ্লোরাইড। এরা হচ্ছে স্প্যারিংলি সলিবল, স্বল্প মাত্রায় দ্রবণীয় লবণ। স্বল্প মাত্রায় দ্রবণীয় লবণ, কেমন? স্বল্প মাত্রায় দ্রবণীয় লবণ। সো এদেরকে আপনি নোট করবেন। আমি আপনাকে 1 মিনিট সময় দিলাম, মানে কতক্ষণ সময় দিব বলেন তো? 1 মিনিট সময় দিব, অনলি 1 মিনিট। সুন্দর করে নোট করবেন। হ্যালো, দেখেন এখন কি ঠিক আছে? দেখেন কই গেল? হ্যাঁ, চিনি লাগবে, মানে আরো দ্রব লাগবে। ডান বাবা, দেখেন, এই সবাই কি তুলছি? সবাই কি তুলছে এগুলা? দেখেন এগুলা থেকে কিন্তু প্রশ্ন আসে, হ্যাঁ এগুলা থেকে প্রশ্ন আসে। সবাইকে এগুলা তুলছি কিনা একটু বলেন, বলেন ভাইয়া, তুলা ডান তাড়াতাড়ি। তুলা না হইলে কিন্তু ভাই পারবেন না। এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে প্রচুর, হ্যাঁ। ডান ডান, ওকে, আসেন এবার সামনে। দেখেন, এই যে দেখেন, বুয়েট 10-11-তে একটা প্রশ্ন আসছে, বুয়েট 10-11-তে, বুয়েট 10-11-তে একটা প্রশ্ন আসছে। নিচের কোনটি পানিতে দ্রবণীয় নয় বলেন তো দেখি। এবার আপনার কাছে যে নোটটা করা আছে ওইটা দেখে অ্যান্সার করেন। নিচের কোনটা পানিতে দ্রবণীয় নয়, আপনার কাছে যে নোটটা আছে ওইটা দেখে অ্যান্সার করেন, বলেন কি হবে, কোনটা হবে? নিচের কোনটা পানিতে দ্রবণীয় নয়, আপনার কাছে যে নোট আছে নোট দেখে অ্যান্সার করেন, নোট দেখে বলেন কোনটা হবে। সি, 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 সি। ওকে, সি, সুন্দর, ভেরি গুড, বেরিয়াম সালফেট, সরি ক্যালসিয়াম কার্বনেট। এটা হবে ক্যালসিয়াম কার্বনেট। কেন ক্যালসিয়াম? এই যে দেখেন লেখা আছে পানিতে কম দ্রবণীয় বা পানিতে অদ্রবণীয়। কে এটা? ক্যালসিয়াম কার্বনেট, রাইট, ক্যালসিয়াম কার্বনেট। কেন এটা আপনাকে করতে দিলাম? কেন এটা আপনাকে করতে দিলাম? এই ক্যালসিয়াম বাইকার্বনেট না, ক্যালসিয়াম বাইকার্বনেট না। ক্যালসিয়াম বাইকার্বনেটকে পানি ফুটাইলেই দ্রবণীয় হয়ে যায়। ক্যালসিয়াম বাইকার্বনেট ফুটালেই দ্রবণীয় হয়ে যায়, হ্যাঁ। ফুটালেই কি হয়ে যায় এটা লিখে রাখো, এটাও লিখে রাখো, এটা আমরা পরিবেশ রসায়নে পড়বো। ফুটালেই দ্রবণীয় হয়ে যায়। ফুটালেই দ্রবণীয় হয়ে যায়, কেমন? আর
এই বাইকার্বনেট আয়নটা কি করে জানো? বাইকার্বনেট আয়নটা কি করে? বাইকার্বনেট ওই যে আমরা পড়ছিলাম না, খড় পানি পড়ছো তোমরা? খড় পানি হার্ডনেস, টেম্পোরারি হার্ডনেস আছে একটা, পার্মানেন্ট হার্ডনেস আছে একটা। মানে হচ্ছে তোমার কি বলে এটাকে, স্থায়ী আর অস্থায়ী। অস্থায়ী ক্ষরতা তৈরি করে এই বাইকার্বনেট আয়ন, কি করে? অস্থায়ী ক্ষরতা তৈরি করে। টেম্পোরারি হার্ডনেস, হ্যাঁ, অস্থায়ী ক্ষরতা তৈরি করে। অস্থায়ী ক্ষরতা তৈরি করে। কেমন অস্থায়ী ক্ষরতা তৈরি করে? এন্ড অস্থায়ী ক্ষরতাকে আমরা কি জানি? পানি ফুটাইলেই দ্রবণীয় হয়ে যায়। দেখো এই জিনিসটা কি তুমি শিখতে পারতা যদি আমি না বলতাম? তো যেই ছেলেটা এ অ্যান্সার দিছে তাকে থ্যাংক ইউ। ও এ অ্যান্সার দিছে দেখে আমি এটা বলতে পারছি। তাহলে নিচের কোনটা পানিতে দ্রবণীয় নয়? ক্যালসিয়াম কার্বনেট দ্রবণীয় নয়। ওকে, আচ্ছা ফাইন। তারপরে আসো, এই যে দেখো এটা সাস্টে আসছে। সাস্টিনো সিলেটের সবচেয়ে সুন্দর ভার্সিটি, অনেক সুন্দর একটা ভার্সিটি। এন্ড এটার প্রশ্নও কিন্তু অনেক কঠিন করতে একটা টাইমে, বুঝছো? তো সুন্দর করে দেখো, ক্যালসিয়াম কার্বনেট পানিতে অদ্রবণীয়, কিন্তু ক্যালসিয়াম কার্বনেট ও পানির মিশ্রণে কার্বন ডাই অক্সাইড চালনা করলে তা পানিতে দ্রবীভূত হয়। কারণ দ্রবণে, এই যে দেখো মাত্র যা পড়াইলাম তা কাজে লাগবে। অ্যান্সার করা ট্রাই করো দেখি পারো কিনা। ক্যালসিয়াম কার্বনেট পানিতে অদ্রবণীয়, ওকে, কিন্তু ক্যালসিয়াম কার্বনেট ও পানির মিশ্রণে কার্বন ডাই অক্সাইড চালনা করলে তা পানিতে দ্রবীভূত হয়। কারণ কি? দ্রবণে কি উপস্থিত থাকে বলো তো? ট্রাই করো। ক্যালসিয়াম কার্বনেট আর পানিটাকে চিন্তা করো, ক্যালসিয়াম কার্বনেট আর পানি, এদেরকে একটু চিন্তা করো দেখি তুমি বুঝো কিনা। এদেরকে একটু চিন্তা করো, তাহলেই তুমি বুঝে যাবা। ক্যালসিয়াম কার্বনেট আর পানি, এটার একটু চিন্তা করলে তুমি বুঝে যাবা। বলো তো কি হবে? এটা কিন্তু ষষ্ঠের প্রশ্ন খুবই খুবই ক্লাসিক্যাল প্রশ্ন। বি, বি, আরে সুন্দর, ভেরি গুড। পোলাপাইন তো অনেক ব্রিলিয়েন্ট মাশাআল্লাহ। বি, ভেরি গুড। এই তো হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট। কেমন? এই আমরা কিন্তু এখনো মূল পড়ায় স্টার্টই করিনি, আমরা চলে যাবো মূল পড়ায়। নিচের কোন সালফেটের পানির দ্রাব্যতা সবচেয়ে কম? নিচের কোন সালফেটের পানিতে দ্রাব্যতা সবচেয়ে কম? কোন সালফেটের? ভাইয়া এগুলো কিন্তু সব ভালো ভালো জায়গায় পরীক্ষায় আসছে, বুঝছো? সো তোমাকে একটু পড়ে যেতে হবে, এটা ট্রাই করবা। নিচে কোন সালফেটের পানিতে দ্রাব্যতা সবচেয়ে কম? আমি একটু এটা শিখাই দিই। 2 নাম্বার গ্রুপের সালফেটদের দ্রাব্যতা একটু লিখে রাখো। 2 নং গ্রুপের সালফেটদের দ্রাব্যতা, গ্রুপের সালফেটের দ্রাব্যতা, সালফেটের দ্রাব্যতা, এটা একটু শিখাই রাখি ভাইয়া, হ্যাঁ, এটা একটু শিখাই রাখি। 2 নং গ্রুপের সালফেটের দ্রাব্যতা খেয়াল করেন, এটা হচ্ছে বিরিয়ানি, মোগলাই, কাবাব, সারের বাটিতে রাখো। বিরিয়ানি, মোগলাই, কাবাব সারের বাটিতে রাখো, এরকম শিখছি না? ইয়েস। এন্ড দেখেন মনোযোগ দিয়েন, সালফেট গুলো একটু দিয়ে দেন। ওকে, তো মাথায় রাখবেন এই যে যে নিচে আছে, এটা রিজন আমরা পরে বলবো, ল্যাটিস এনথালপি এগুলো পড়বো পরে। এই যে যেই বান্দারা নিচে আছে, আমি আপনাকে জিনিস বুঝাই। যেমন আমি গরিব, আপনি গরিব, গরিবে কি সম্পর্ক ভালো হয়। আবার বড় লোক দেখবেন বড় লোকের সাথে সম্পর্ক ভালো করছে, যে বড় লোক সে আরেকটা বড় লোকের সাথে ভালো সম্পর্ক বজায় রাখে। আমি গরিব, আমি আরেকটা গরিবের সাথে কি করব? ভালো সম্পর্ক বজায় রাখবো। যেমন রিদওয়ানের সাথে আমার সম্পর্ক খুবই খারাপ, কারণ রিদওয়ান অনেক বড় লোক আর আমি অনেক গরিব। ব্যাপারটা কি ধরতে পারছেন? এরকম জিনিসটা। তো এই যে দেখেন এখানে বেরিয়ামটা কিন্তু বড়, আবার সালফেটও কি দেখেন, সালফেটও কি বড়। তাই বড় লোক যেহেতু ওদের সম্পর্ক অনেক ভালো, ওদের কি সম্পর্ক অনেক ভালো, ওদের সম্পর্ক অনেক ভালো, ওদের সম্পর্ক অনেক ভালো, মানে বড় লোক। আবার চিন্তা করেন এই যে বেরিলিয়াম, ও কিন্তু পিচ্ছি, বেরিলিয়াম হচ্ছে পিচ্ছি, বুঝছেন? বেরিলিয়াম হচ্ছে পিচ্ছি, বাট সালফেট তো বড়। সালফেট হচ্ছে বড়, সালফেট বড়। তাহলে এই দেখেন গরিব আর বড় লোকের কি সম্পর্ক ভালো হয় না? এদের সম্পর্ক কি? এদের সম্পর্ক খারাপ, এদের সম্পর্ক খারাপ। এটা কি এই যে দেখেন গরিব আর বড় লোক মানে কি? এটা হচ্ছে আমি, আর হচ্ছে এটা হচ্ছে রিদওয়ান। আর এটা কি দুইজনেরই সম্পর্ক ভালো, মানে বড় লোক। এটা হচ্ছে গিয়ে, এটা কে বলেন তো? এটা হচ্ছে শোভন ভাই আর হচ্ছে রিদওয়ান। ব্যাপারটা কি বুঝতে পারছেন?
মানে বড় লোকদের সম্পর্ক কি হয়, ভালো হয়, আর গরিব বড় লোকদের সম্পর্ক কি হয়, অনেক খারাপ হয়। তো দেখেন যাদের সম্পর্ক খারাপ এদেরকে পানিতে দিলেই এরা কি হয়ে যাবে, গুলায় যাবে। এদেরকে পানিতে দিলেই এরা দ্রবীভূত হয়ে যাবে। তার মানে ওর দ্রবণীয়তা বেশি, ওর দ্রবণীয়তা কি, ওর দ্রবণীয়তা বেশি। ওরে পানিতে দিলেই ও কি হয়ে যাবে, দ্রবণীয় হয়ে যাবে, দ্রবণীয়তা বেশি। কেন? কারণ ওর সম্পর্ক খারাপ, এমনিই খারাপ সম্পর্ক চলতেছে, এর ভিতরে ডাইলা দিছে পানি, গেছে গা দূরে। আর এদের সম্পর্ক অনেক ভালো, তাই এদের দ্রাব্যতা কি হয়, মানে দ্রবণীয়তা অনেক কম হয়, দ্রবণীয়তা অনেক কম, দ্রবণীয়তা অনেক কম। কনসেপ্ট বুঝা গেছে? সুন্দর না, মজা না? তাহলে দেখেন এটা হচ্ছে 2 নাম্বার গ্রুপের দ্রাব্যতা। কার সবচেয়ে দ্রাব্যতা কম বলেন তো? কার দ্রাব্যতা কম হবে? এই যে বেরিয়াম সালফেট। মানে এই যে এটা হচ্ছে শোভন ভাই, এটা হচ্ছে রিদওয়ান, মানে দুইজনই বড় লোক। বড় লোকের সম্পর্ক কি হয়, ভালো হয়। বড় লোকের সম্পর্ক ভালো হয়, তার মানে ওর দ্রাব্যতা কম হবে। আর সবচেয়ে ভালো দ্রাব্যতা বেশি হবে কার? এই যে বেরিলিয়াম সালফেটের। এই যে দেখেন আমি কিন্তু রিজনটা বুঝাই দিলাম। এটা কি আসলে কেমিস্ট্রিতে ল্যাটিস এনথালপি, হাইড্রেশন এনথালপি দিয়ে ব্যাখ্যা করা যায়। আমরা এগুলো পরে শিখবো, কঠিন কঠিন ওয়ার্ড আমার পছন্দ না, বুঝছেন? আপনার অ্যান্সার করতে পারলেই তো হইছে, বুঝছেন না? অ্যান্সার করতে পারলেই তো হবে, তাই না? বলেন তো এখন বুঝছেন কিনা, বলেন। যে ভাইয়া এইটা যে এই যে বেরিয়াম সালফেটও কিন্তু আমাদের লিস্টে ছিল, দেখেন এই যে বেরিয়াম সালফেটও কিন্তু আমাদের লিস্টে ছিল। বেরিয়াম সালফেটও কি ছিল, আমাদের লিস্টে ছিল, তাই না? তো আমাকে একটু বলেন তো ভাইয়া, বুঝছি কিনা, বলেন বুঝছি কিনা। ওকে, তাড়াতাড়ি বলেন, বুঝছি কি বুঝি নাই। আমার মনে হয় বুঝে গেছে, রাইট? দেখেন বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। বিরিয়ানি মোগলাই কাও সারা বাড়িতে রাখো। উপর থেকে নিচে গেলে কি আকার বড় হয় না? এই উপর থেকে নিচে গেলে আকার বড় হবে না? আকার বড় হবে। তার মানে বেরিলিয়ামের আকার ছোট, বেরিয়ামের আকার বড়। আর সালফেট এমনিতেই বড়। সালফেট বড় কেন? কারণ সালফেট এখানে তো শুধু একটা অ্যানায়ন না। দেখেন বড় অ্যানায়ন কারা বলুন তো, বড় অ্যানায়ন কারা, বড় অ্যানায়ন কারা? আপনি পারেন এগুলা, বুঝছেন? আপনি পারেন, বাট আপনি আইলসা, এই জন্য মনে থাকেন আপনার। দেখেন তো সালফেট, কার্বনেট, নাইট্রেট, হ্যাঁ নাইট্রেট পরে লিখতেছি, ফসফেট, তারপরে নাইট্রেট, এরা সবাই কি, এরা সবাই হচ্ছে বড় বড় অ্যানায়ন। ছোট অ্যানায়ন কারা বলুন তো? ছোট অ্যানায়ন কারা? ছোট অ্যানায়ন কারা? ছোট অ্যানায়ন হচ্ছে ক্লোরাইড, সে ব্রোমাইড, ফ্লোরাইড, হ্যাঁ ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইডও আমরা ছোট হিসেবেই ধরি। তারপরে হাইড্রোক্সাইড, হ্যাঁ এরকম, হাইড্রোক্সিল আয়ন। তো এই যে এরা হচ্ছে গিয়ে কি, আবার আছে এই যে হাইড্রোজেনের যে নেগেটিভ আয়নটা। সো এই যে এরা হচ্ছে ছোট অ্যানায়ন। এটা বড় অ্যানায়ন, আর এটা কি, এটা হচ্ছে ছোট অ্যানায়ন। এটা বড় অ্যানায়ন আর এটা ছোট অ্যানায়ন। বুঝা গেছে? এটা বড় অ্যানায়ন, এটা কি ছোট অ্যানায়ন। এটা বড় অ্যানায়ন, এটা ছোট অ্যানায়ন। এটা বড় অ্যানায়ন, এটা ছোট অ্যানায়ন। এটা হচ্ছে কনসেপ্ট। ওকে, সো তার মানে এইটা বড়, এটাও বড়, বড় বড় সম্পর্ক ভালো। এরা ছোট, এরা বড়, তার মানে সম্পর্ক খারাপ। কনসেপ্ট হচ্ছে এরকম। ওকে, ডান। ডান, আমার মনে হয় এটা বুঝা কারো কোনো সমস্যা নাই। ওকে, ডান। আসেন তারপর, নিচের কোনটি পানিতে দ্রবণীয় নয়? মাথায় রাখবেন, এই যে একটা ভালো প্রশ্ন। নিচের কোনটি পানিতে দ্রবণীয় নয়, এটা মাথায় রাখবেন একটু। সেটা হচ্ছে সকল নাইট্রেট দ্রবণ দ্রবণীয়, সকল নাইট্রেট আয়ন, সকল নাইট্রেটের লবণ, হ্যাঁ এইভাবে লেখেন, সকল নাইট্রেটের লবণ দ্রবণীয়। লেড নাইট্রেট বাদে। দেখেন আপনি কিন্তু এগুলো ছোটবেলা থেকে পড়ে আসেন নাই, পড়ে আসছেন না, এখন আস্তে আস্তে পড়তেছেন। তার মানে কি, আপনাকে শিখতে হবে। সকল নাইট্রেট লবণ দ্রবণীয় মানে যে কোনো নাইট্রেট লবণ পানিতে দেওয়ার সাথে সাথে কি হয়ে যাবে, গুলে যাবে। যে কোনো নাইট্রেট লবণ পানিতে দেওয়ার সাথে সাথে গুলে যাবে। কি বাদে? লেড নাইট্রেট বাদে। কি বাদে? লেড নাইট্রেট বাদে। তাহলে কে পানিতে দ্রবণীয় নয় বলেন তো? লেড নাইট্রেট দ্রবণীয় নয়। বাকি সবাই কি দেখেন দ্রবণীয়। ও দ্রবণীয়, ও দ্রবণীয়, ও দ্রবণীয়,
আর এটা কি অদ্রবণীয়, এটা কি অদ্রবণীয়। তাহলে লেড নাইট্রেট বাদে বাকি সকল নাইট্রেট পানিতে দ্রবণীয় হবে, লেড নাইট্রেট বাদে বাকি সকল নাইট্রেট পানিতে দ্রবণীয় হবে। সুন্দর করে আমি একটা একটা জিনিস পড়াচ্ছি, সাথে প্র্যাকটিস করাচ্ছি, নোট করাই দিচ্ছি, রাইট? তো সুন্দর করে বলেন ভাইয়া বক্স ডান, তাড়াতাড়ি বক্স ডান বলেন, বক্স ডান বলেন, বক্স ডান। আস্তে আস্তে পড়েন, আস্তে আস্তে পড়েন। যেটা আপনি ছোটবেলা থেকে পড়েন নাই ওইটা একটু কঠিন লাগবেই আপনার কাছে, বাট অনেক ইজি, বুঝলে ইজি। বলেন ডান, তাড়াতাড়ি। তাড়াতাড়ি। না পারলে সমস্যা নাই, কিন্তু চেষ্টা না করাটা সমস্যা। বুঝছেন কি বলছি? না পারলে একটা জিনিস না পারতেই পারে একজন, বাট চেষ্টা করতে হবে তো। চেষ্টাও করবেন না, তাহলে তো হবে না। ওকে, ওকে, সুন্দর। এবার আসেন, নিচের কোনটি পানিতে অদ্রবণীয়? নিচের কোনটি পানিতে অদ্রবণীয় দেখেন? সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, জিঙ্ক কার্বনেট। ভাইয়া এই দুইজনই অদ্রবণীয়, দেখেন দেখেন এই যে এই জায়গায় আছে, এই যে ক্যালসিয়াম কার্বনেট আছে, জিঙ্ক কার্বনেট ছিল, এখানে জিঙ্ক কার্বনেট নাই, জিঙ্ক কার্বনেট না থাকলেও জিঙ্ক কার্বনেট হবে, হ্যাঁ। তাহলে এখানে কি হচ্ছে, ক্যালসিয়াম কার্বনেট, জিঙ্ক কার্বনেট দুইজনই কি, দুইজনই অদ্রবণীয়। দুইজনই কি এখানে অদ্রবণীয়, কেমন, দুইজনই অদ্রবণীয়। তাই অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে বি প্লাস সি। আর পড়াবো না এগুলা, এগুলো আর পড়াবো না। বি প্লাস সি, কেমন? ওকে। মনির হোসেন, আমি এখনো লেকচার 1 করতেছি। ওরে বাবা রে বাবা, এ আবার নায়ক শাস্তি এসেছে, লজ্জা করে না? আজকে লেকচার 13 চলে, আপনি এখনো লেকচার 1 করতেছেন। সি 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 সি। ওকে, আসেন আমরা ডিরেক্টলি ম্যাথে ঢুকে যাই, আস্তে আস্তে ম্যাথে ঢুকে যাই। এই ম্যাথ আছে কিন্তু আজকের ক্লাসে ম্যাথ আছে। হ্যাঁ, জীবনে তো সোজা না, বুঝছো, জীবনে তো সোজা না। আসো, তাহলে দ্রাব্যতা কি? দ্রাব্যতার সংজ্ঞাটা খুবই ইম্পর্টেন্ট, দ্রাব্যতার সংজ্ঞাটা সুন্দর করে নোট করে রাখেন। দ্রাব্যতার সংজ্ঞাটা নোট করে, কোন নির্দিষ্ট তাপমাত্রায় সর্বোচ্চ যত গ্রাম দ্রব 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, এটা একটু ইম্পর্টেন্ট। আমরা এই যে পারফেক্ট দ্রবণ শিখছি না, মানে চিনি একদম পারফেক্ট, চিনি পারফেক্ট, হ্যাঁ মনে করেন এটা হচ্ছে চিনি, চিনি এটা হচ্ছে পানি, আর এটা কি আমার, ওই যে এটা হচ্ছে শরবত, এটা কি আমার শরবত। এখানে চিনি পারফেক্ট পরিমাণে আছে, তাহলে এটি কি হবে, সম্পৃক্ত দ্রবণ। মাথায় রাখবেন দ্রাব্যতা ওয়ার্ডটা শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের জন্য তৈরি, মানে সম্পৃক্ত দ্রবণ তৈরি যদি না হয় তাহলে দ্রাব্যতা হবে না। সম্পৃক্ত দ্রবণ যদি না হয় তাহলে দ্রাব্যতা হবে না, আগেই বলতেছি। সম্পৃক্ত দ্রবণ যদি না হয়, সম্পৃক্ত দ্রবণ না হলে দ্রাব্যতাও হবে না, সম্পৃক্ত দ্রবণ না হলে দ্রাব্যতাও হবে না। ক্লিয়ার? সম্পৃক্ত দ্রবণ না হলে দ্রাব্যতা হবে না, এটা মাথায় রাখতে হবে। সম্পৃক্ত দ্রবণ না হলে দ্রাব্যতা হবে না, সম্পৃক্ত দ্রবণ না হলে দ্রাব্যতা হবে না। বুঝা গেছে? ওকে, ফাইন। আচ্ছা, তার মানে সম্পৃক্ত দ্রবণের সাথে দ্রাব্যতা কথাটা মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস কি, দ্রাব্যতার ক্ষেত্রে টেম্পারেচার ফিক্স, সুন্দর করে নোট করেন, হ্যাঁ এগুলো কিওয়ার্ড। দ্রাব্যতার সাথে টেম্পারেচার ফিক্স, দ্রাব্যতা শুধুমাত্র নির্দিষ্ট টেম্পারেচারের জন্য প্রযোজ্য হবে, হ্যাঁ নির্দিষ্ট টেম্পারেচারের জন্য, মানে নির্দিষ্ট তাপমাত্রার জন্য প্রযোজ্য। ওকে, তাহলে দ্রাব্যতা কি, দ্রাব্যতা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রার জন্য, দেখেন নির্দিষ্ট তাপমাত্রার জন্য। আর দ্রাব্যতার ক্ষেত্রে আমরা কি করব, দ্রাব্যতার ক্ষেত্রে আমরা কি করব, অবশ্যই 100 গ্রাম দ্রাবকের জন্য হিসাব করব, 100 গ্রাম দ্রাবকের জন্য হিসাব করব, দ্রাবকের জন্য হিসাব করব। ক্লিয়ার? তার মানে দ্রাব্যতা নির্দিষ্ট তাপমাত্রার জন্য, দ্রাব্যতা 100 গ্রাম দ্রাবকের জন্য হিসাব করব, মানে 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব হইলে দ্রবণটা সম্পৃক্ত হবে। মানে আমি আপনাকে বোঝাচ্ছি, যেমন দেখেন মনে করেন এখানে 100 গ্রাম পানি আছে, এখানেও 100 গ্রাম পানি,
এইখানেও 100 গ্রাম পানি, মনোযোগ দিয়ে নাও। 100 গ্রাম পানির ভিতরে যদি আমি বলি যে ভাইয়া 15 গ্রাম এখানে চিনি আছে, 15 গ্রাম চিনি আছে, বাট চিনি হয় নাই, আরেকটু চিনি লাগবে। 100 গ্রাম পানির ভিতরে 15 গ্রাম চিনি, বাট না চিনি হয় নাই, আরেকটু চিনি দেন, রাইট? তোমার যদি এরকম কেস হয় তার মানে কি ও কিন্তু অসম্পৃক্ত, রাইট? এখানে কি দ্রাব্যতা কোনো কেস আছে? না, এটা দ্রাব্যতার কেস না। এখন মনে করেন 100 গ্রাম চিনি, 100 গ্রাম পানির ভিতরে আমি মনে করেন দিলাম 30 গ্রাম চিনি, 30 গ্রাম চিনি দিলাম। আর ভাই এত মিষ্টি কেউ দেয়? এমনি ডায়াবেটিস, এত মিষ্টি কেউ দেয়? এরকম বলতে পারি, এত মিষ্টি কেউ দেয়? বুঝছেন তো জিনিসটা? তাহলে 100 গ্রাম পানির ভিতরে 30 গ্রাম চিনি, মানে এটা অতিরিক্ত মিষ্টি, অতিরিক্ত মিষ্টি। অতিরিক্ত মিষ্টি তখন কি হবে? মানে এটাও কি না সম্পৃক্ত না। বুঝা গেছে? তাহলে 100 গ্রাম পানিতে যেই মিষ্টিটা পারফেক্ট, যে চিনিটা পারফেক্ট, মনে করেন হচ্ছে গিয়েছে 15-30, মনে করেন 25 গ্রাম চিনি দিলে পারফেক্ট, 25 গ্রাম চিনি দিলে পারফেক্ট, আহা বেস্ট। ওকে, তখন কি হচ্ছে? পারফেক্ট। এইটাকে আমরা কি বলবো? এইটাকে আমরা বলবো হচ্ছে সম্পৃক্ত। সম্পৃক্ত মানে জিনিসটা বুঝেন, প্রথম কথা সম্পৃক্ত হইতে হবে, 100 গ্রাম পানি হইতে হবে। এইবার 100 গ্রাম পানির ভিতরে ঠিক যতটুকু দিলে সম্পৃক্ত হয় ওই কেসটা হচ্ছে দ্রাব্যতার কেস। তার মানে এই কেসটা কিসের কেস? এই কেসটা হচ্ছে দ্রাব্যতা। এই কেসটা হচ্ছে দ্রাব্যতার কেস, এগুলো দ্রাব্যতার কেস না। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে 100 গ্রাম পানির ভিতরে ঠিক যত গ্রাম দিলে সে সম্পৃক্ত হবে, পারফেক্ট হবে, ওইটাকে আমরা বলবো কি? ওইটাকে আমরা বলবো হচ্ছে দ্রাব্যতা। দ্রাব্যতা তো বুঝছেন, দ্রাব্যতা মানে কি? অ্যাকচুয়ালি দ্রাব্যতা মানে হচ্ছে, আমি যদি বেসিক বাংলাটা বলি, দ্রাব্যতা মানে কি? দ্রাবক যতটুকু দ্রব গ্রহণ করতে পারে, দ্রাবক সর্বোচ্চ যতটুকু দ্রব, সর্বোচ্চ যতটুকু দ্রব গ্রহণ করতে পারে, মানে দ্রবীভূত করতে পারে নিজের ভিতরে, নিজের ভিতরে দ্রবীভূত করতে পারে, নিজের ভিতরে দ্রবীভূত করতে পারে। কেমন? নিজের ভিতরে দ্রবীভূত করতে পারে। তাহলে দ্রাবক সর্বোচ্চ যতটুকু দ্রব নিজের ভিতরে দ্রবীভূত করতে পারে। এখন দেখেন এই বান্দা কি কেন সম্পৃক্ত? কারণ পানি 100 গ্রাম নিছি, বাট এই 100 গ্রাম পানি না 20 এই 10-15 গ্রাম চিনিতে খুশি না, ওর আরো 15 আরো কি লাগবে? চিনি লাগবে। তার মানে কি ও অসম্পৃক্ত। এই 100 গ্রাম পানি ও 30 গ্রাম ওর বেশি হয়ে গেছে, ও আর নিতে পারতেছে না, ও যতটুকু নিতে পারছে তার চেয়েও বেশি দিয়ে দিছে, তাই ও কি করতেছে? নিচে অদক্ষেপ ফেলতেছে, চিনিগুলো নিচে জমা যাচ্ছে। আর এটা কি 100 গ্রাম পানি 25 গ্রাম পানি, 25 গ্রাম চিনি দেখলে কি করবে? 25 গ্রাম চিনি দেখলেই এই যে একটা একটা বড় ইমোজি দিয়ে দিবে, বুঝছেন? একটা বড় ইমোজি দিয়ে দিবে, আর এতক্ষণে পাইছি। ব্যাপারটা হচ্ছে এরকম, মানে 100 গ্রাম পানি 25 গ্রামে নিয়ে খুশি হয়ে যাচ্ছে, তাই এটা সম্পৃক্ত। বাট এই 100 গ্রাম পানি এই জায়গায় কি না, এই জায়গায় সেট, এই জায়গায় কি, এই জায়গায় সেট, এই জায়গায় সেট। জিনিসটা হচ্ছে এরকম, বুঝে গেছে? তো যাই হোক, তো আমাকে একটু বলেন আগে যে আপনি বক্স বুঝছেন কিনা, বলেন বক্স বুঝছি, বলেন বক্স বুঝছি। এরপরে আমরা সামনে সূত্র প্রতিপাদন করব, তারপরে ম্যাথ করব। ম্যাথ করতে হবে, দ্রাব্যতা আসলে ইম্পর্টেন্ট কেন ম্যাথের জন্য। ওকে, বলেন বুঝছি কিনা তাড়াতাড়ি। তাড়াতাড়ি। ওকে, ডান 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 ডান, ওকে ডান। আসেন এবার আমরা একটু সূত্র প্রতিপাদন করে আসেন। সূত্র, সূত্র প্রতিপাদন, সূত্র, সূত্র প্রতিপাদনের কিছু নাই, নর্মাল জিনিস সূত্র। সূত্র প্রতিপাদনের কিছু নাই এখানে, হ্যাঁ সূত্র প্রতিপাদনের কিছু নাই এখানে, জাস্ট কি এটা আমাদের কি একটু জাস্ট বলার জন্য বলা আর কি, সূত্র প্রতিপাদনটা বলার জন্য বলা। খেয়াল করেন, সেটা হচ্ছে আপনার
আমরা এখানে অবশ্যই মাথায় রাখবো দ্রাবককে কি ধরে নিচ্ছি, দ্রাবককে কিন্তু আমরা মানে এখানে কি কোন দ্রাবকটা নিয়ে আমরা কাজ করতেছি বলতো, দ্রাবক আসলে আমরা এখানে পানিকে কনসিডার করতেছি, বুঝছেন, পানিকে কনসিডার করতেছি। আর দ্রব মানে আমরা কি কনসিডার করতেছি বলেন তো, লবণ মানে চিনি বা সরি সল্ট সে, হ্যাঁ সল্টকে কনসিডার করতেছি, এরকম টাইপের আর কি, চিনিও হতে পারে হোয়াটএভার। আচ্ছা এবার একটু খেয়াল করেন, মনোযোগ দিন, এটা একটা আমাদের কি বলেন তো পাত্র, আমরা একটা পাত্রই নেই দরকার হইলে। এই আমাদের কাছে কি পাত্র নাই? আছে মানে, আছে মানে কি যে বলেন এনাম ভাই, কি যে বলেন। এই যে আমাদের পাত্র, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পাত্র। আচ্ছা দেখেন, তো এই যে এটা হচ্ছে আমাদের পাত্র, কেমন পাত্র। এখন দেখেন এই পাত্রের ভিতরে মনোযোগ দিয়েন, এই যে পাত্রের ভিতরে কি আছে আমি একটু বলি, চিনি আছে বা লবণ আছে, যেটাই থাকুক, হ্যাঁ যেটাই থাকুক। এই যে লবণ বা চিনি আছে, তো এই যে লবণ আছে কত গ্রাম, ছোট হাতের এম গ্রাম, ছোট হাতের এম গ্রাম লবণ। তার মানে এখানে আমরা দ্রব কত গ্রাম পাইছি, দ্রব পাইছি হচ্ছে এম গ্রাম। আচ্ছা এম জি একসাথে না লিখি, এম গ্রাম। এবার এই জায়গায় যে পানি, এটা হচ্ছে পানি আমাদের, হ্যাঁ পানি, এটা কি আমাদের পানি, এই যে পানি, এই যে পানি, পানির পরিমাণ আমি জানি না, বাট টোটাল টোটাল পানি আর লবণ মানে দ্রবণের পরিমাণটা আমি জানি, দ্রবণ হচ্ছে সে এম, এম গ্রাম। ঠিক আছে, তাহলে এখানে দ্রবণ কি, দ্রবণ হচ্ছে এম গ্রাম। তাহলে দ্রব এম, দ্রবণ এম, দ্রব এম, দ্রবণ এম, দ্রব এম, দ্রবণ এম। এখন আমি আপনার বললাম দ্রাব্যতা কি, বুঝেন, তাহলে আমি এভাবে চিন্তা করতে পারি, দেখেন দ্রব এম আর দ্রবণ কি এম, তাহলে পানি কতটুক হবে বলেন তো, পানি মানে দ্রাবক, পানি মানে কি আমাদের দ্রাবক, দ্রাবক হবে কতটুকু, দ্রাবক হচ্ছে এম মাইনাস এম, দ্রাবক কি হবে এম মাইনাস এম, দ্রাবক কি হবে এম মাইনাস এম, দ্রাবক কি হবে এম মাইনাস এম। দ্রবণ থেকে দ্রব বাদ দিলেই কি পাওয়া যায়, দ্রাবক পাওয়া যায়, ওকে ফাইন। তাহলে আমি এইখান থেকে একটা কথা বলতে পারি না, দেখেন তো, এম মাইনাস এম গ্রাম দ্রাবকে দ্রব কয় গ্রাম, এম গ্রাম। খেয়াল করেন আমার দ্রাব্যতা মানে কি, দ্রাব্যতা মানে কতটুকু দ্রব, মানে দ্রাব্যতা মানে কতটুকু দ্রাবকের জন্য কাজ করতে হবে, 100 গ্রামের জন্য। তাহলে 100 গ্রাম দ্রাবকের জন্য দ্রব কতটুকু হবে, এম ইন্টু 100। এইটাই হচ্ছে আসলে আমাদের ফর্মুলা, ওকে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এন্ড দেখেন দ্রাব্যতা, দ্রাব্যতাকে কি দ্বারা প্রকাশ করে, তাহলে দ্রাব্যতাকে আমরা এস দ্বারা প্রকাশ করব, সলিউবিলিটি, এস, সলিউবিলিটি, এস মানে সলিউবিলিটি। এস ইকুয়াল কি হবে, এম ইন্টু 100, বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম, মানে দ্রব ইন্টু 100 বাই দ্রাবক, মানে দ্রব বাই দ্রাবক ইন্টু 100, এইভাবে চিন্তা করতে পারেন, দ্রব বাই দ্রাবক ইন্টু 100। দ্রাবকে দ্রব আছে কতটুক, 100তে কত আছে, 100 গ্রাম দ্রাবকে কতটুকু দ্রব আছে, এইটা হচ্ছে আসলে আমাদের কি বলতো ফর্মুলা, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো এটা সুন্দর একটা প্রশ্ন, মানে সুন্দর একটা ইয়া। আমাকে একটু বলেন ভাইয়া সূত্র ডান, বলেন সূত্র ডান, বলেন সূত্র ডান, সূত্র ডান, সূত্র ডান, ফাস্ট 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 ফাস্ট, ওকে তাড়াতাড়ি। সূত্র ডান ফাস্ট। আচ্ছা ভালো কথা, আমরা কিন্তু উইকলি 5 এর পড়া স্টার্ট করে দিছি, বুঝা গেছে কিনা, উইকলি 5 এর পড়া কিন্তু স্টার্ট করে দিছি, ফুল দ্রাব্যতার উপর উইকলি 5 হবে, পুরা দ্রাব্যতার উপর উইকলি 5 হবে, মাথায় রাখবেন, ওকে। এটা তাড়াতাড়ি বলেন সূত্র ডান ফাস্ট ফাস্ট।
তাহলে দেখেন আমাদের এখানে দ্রব ছিল ছোট হাতের এম, দ্রবণ ছিল বড় হাতের এম, দ্রব ছিল ছোট হাতের এম, দ্রবণ ছিল বড় হাতের এম। তাহলে দ্রাবক কি হবে? দ্রবণ থেকে দ্রব বাদ দিলেই কি হয়? দ্রাবক হয়। আমরা এটা জানি কিনা দেখেন তো ছোটবেলা থেকে, এই আমরা এটা জানি কিনা? দ্রবণিকল কি? দ্রব প্লাস দ্রাবক। দ্রবণিকল কি? দ্রব প্লাস দ্রাবক। দ্রবণিকল কি? দ্রব প্লাস দ্রাবক। কেমন? দ্রব প্লাস দ্রাবক। তার মানে আমরা যদি দ্রবণ থেকে দ্রবটাকে বাদ দেই তাহলে কি পাওয়া যাবে? দ্রাবক পাওয়া যাবে কিনা? এই কেমন? এটা হচ্ছে মূল কথা। দ্রবণ থেকে দ্রবকে বাদ দিলে কি পাওয়া যাবে? দ্রাবক পাওয়া যাবে কিনা? তাহলে দেখেন দ্রবণ, দ্রব বাদ দিলাম দ্রাবক পাওয়া যাবে, দ্রবণ দ্রব বাদ দিলাম দ্রাবক পাওয়া যাবে। কনসেপ্ট হচ্ছে এরকম। ওকে, আরেকবার বুঝাই দিছি কিন্তু ভাইয়া, হ্যাঁ কে জানি বলছে আরেকবার বুঝাই দিতে, ইয়াসিন, আমি কিন্তু আরেকবার বুঝাই দিছি। কেমন? তাহলে দেখেন এম মাইনাস এম গ্রাম দ্রাবকে দ্রব আছে এম, ছোট হাতের এম, তাহলে 100 গ্রামে কতটুকু আছে? ওকে ওকে ওকে, আসেন এবার এটা এক্সামে দিব, এটা উইকলি 5-এ দিব, লিখে রাখেন। এনাম ভাই বলছে এটা উইকলি 5-এ দিবে, এটা উইকলি 5-এ দিবে, ঠিক আছে? এটা উইকলি 5। আচ্ছা এটা আপাতত দরকার নাই। ওকে, তো যেটা বলতেছিলাম, তাহলে এককটা কি হবে? এককটা কি হবে এটা একটু বোঝার জিনিস। তাহলে মনোযোগ দিয়ে খেয়াল করি, আমরা কি পড়ছি? 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যতটুকু, সর্বোচ্চ যতটুকু দ্রব 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যতটুকু দ্রব দ্রবীভূত হতে পারে। 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যতটুকু দ্রব দ্রবীভূত হতে পারে, রাইট? 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যতটুকু দ্রব দ্রবীভূত হতে পারে। দ্রবীভূত হয়ে কি বানায় ভাই? সম্পৃক্ত দ্রবণ বানায়, তাই না? সম্পৃক্ত দ্রবণ বানায়, সম্পৃক্ত দ্রবণ বানায়, সম্পৃক্ত দ্রবণ বানায়। আচ্ছা এখন একটু বুঝেন, মনোযোগ দিয়েন। সেটা হইলো 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যতটুকু দ্রব দ্রবীভূত হতে পারে এবং এবং কি বানায়? সম্পৃক্ত দ্রবণ বানায়। আপনার একটা ছোট্ট জিনিস বুঝতে হবে। কি বুঝতে হবে? যে ভাই দেখেন এইখানে এককটা কি হওয়া উচিত? আমি আপনাকে বললাম যে 100 গ্রাম পানিতে 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দিলে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। কি তৈরি করে? সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। ওকে ফাইন, তাহলে দ্রাব্যতা কি? আমরা কি জানি? দ্রাব্যতা কার জন্য হয়? দ্রাব্যতা কার জন্য হয়? দ্রাব্যতা সম্পৃক্ত দ্রবণের জন্য, রাইট? দ্রাব্যতা কার জন্য হয়? সম্পৃক্ত দ্রবণের জন্য হয়। দ্রাব্যতা হয় কার জন্য? সম্পৃক্ত দ্রবণের জন্য। দ্রাব্যতা হয় কার জন্য? সম্পৃক্ত দ্রবণের জন্য। তাহলে এস বুঝেন, তাহলে 36 গ্রাম দ্রব থাকতে পারে কয় গ্রাম পানির ভিতরে? 100 গ্রাম পানির ভিতরে। এইভাবে আসলে লিখতে হবে দ্রাব্যতা, এইভাবে লিখতে হবে। বুঝা গেছে? দ্রাব্যতা মানে হচ্ছে এইটা। দ্রাব্যতা মানে কি? দ্রাব্যতা মানে 100 গ্রাম পানির ভিতরে কতটুকু দ্রব আছে। দ্রাব্যতা মানে কি? দ্রাব্যতা মানেই হচ্ছে, এটা মানেই দ্রাব্যতা, এটা মানেই দ্রাব্যতা, মাথায় রাখবেন। আপনাকে যদি বলে দ্রাব্যতা, দ্রাব্যতা মানে কি হবে? 100 গ্রাম দ্রাবকে কতটুক দ্রব আছে। যেমন এখানে কি বলছে? 100 গ্রাম পানিতে 36 গ্রাম NaCl আছে। তার মানে কি? 100 গ্রাম পানিতে 36 গ্রাম আছে, এটা সম্পৃক্ত তৈরি করে। আমি যদি আপনাকে এটা বলতাম, আমি যদি আপনাকে এটা বলতাম যে ভাই NaCl এর দ্রাব্যতা, NaCl এর দ্রাব্যতা মানে S 36, এই কথাটা মানে কি? আপনারা এটা বুঝে নিতে হবে। কি বুঝে নিতে হবে? ভাই দ্রাব্যতা 36, এই কথাটা মানে কি? 100 গ্রাম পানির ভিতরে, 100 গ্রাম পানির ভিতরে 36 গ্রাম NaCl দেওয়াতে, 36 গ্রাম NaCl দেওয়াতে সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়েছে। তাহলে কি বলছি? NaCl এর দ্রাব্যতা 36 বলে দিছে। আপনার মাথায় কি থাকতে হবে? 100 গ্রাম পানিতে 36 গ্রাম NaCl সম্পৃক্ত দ্রবণ তৈরি করছে। এইটা হচ্ছে খেলা। বুঝা গেছে? এইটা হচ্ছে খেলা। তাহলে 100 গ্রাম পানিতে 36 গ্রাম NaCl মিল্লা কি তৈরি করছে? সম্পৃক্ত দ্রবণ তৈরি করছে।
এটা আপনারা বলে দিতে হবে না, আপনার বুঝে নিতে হবে। আপনারা বুঝে নিতে হবে কেন? ওরা বলে দিছে দ্রাব্যতা মানে হচ্ছে 36। ওরা কি বলে দিছে? ওরা বলে দিছে দ্রাব্যতা মানে 36। দ্রাব্যতা মানেই কি? 100 গ্রামের ভিতরে যতটুকু থাকবে এবং সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে। 100 গ্রামের ভিতরে কতটুকু থাকবে এবং সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে। বুঝা গেছে? এইটা হচ্ছে কনসেপ্ট। ওরা আপনাকে একক দেখ না দেখে আপনাকে মাথায় রাখতে হবে এইটাই হচ্ছে আমার এককটা, এইটাই হচ্ছে আমার একক, এইটাই হচ্ছে আমার একক। মানে এককটা কিভাবে লিখতে হবে? এই যে দ্রাব্যতা তো 36, কিন্তু এটার সাথে লিখতে হবে গ্রাম, 100 গ্রাম পানি, এইভাবে লিখতে হবে। এইভাবে লিখতে হবে কেন? কারণ 100 গ্রাম পানির উপরেই আসলে দ্রাব্যতাটা ডিপেন্ড করবে। বুঝা গেছে কিনা? এইটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। আমাকে একটু বলেন আগে ভাইয়া, একক ডান, ইউনিট ডান বলেন। আমরা আরো কিছু ইনসাইট শেয়ার করবো এখানে, একটু খুব মনোযোগ দিন। আরো কিছু ইনসাইট শেয়ার করবো। বলেন আগে যে ভাইয়া একক ডান, ইউনিট ডান, ফার্স্ট তাড়াতাড়ি। ওকে, ফার্স্ট তাড়াতাড়ি। ওকে ওকে, সুন্দর। এবার আসেন, আমি যদি আপনাকে বলি, মনোযোগ দিয়েন, মনোযোগ দিয়েন। বললাম দেখেন 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আছে কয় গ্রাম? সে 50 গ্রাম পানিতে 10 গ্রাম NaCl আছে। 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 50 গ্রাম পানিতে 10 গ্রাম NaCl সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। আমি আপনাকে এটা বললাম। তাহলে কি বলেছি আরেকবার একটু বুঝি, আরেকবার একটু বুঝি, হ্যাঁ আরেকবার একটু বুঝি। বললাম 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 50 গ্রাম পানিতে 10 গ্রাম NaCl দিলে সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়। এবার আপনাকে আমি জিজ্ঞাসা করলাম, বলেন তো ভাই দ্রাব্যতা কত? আপনি কি বলবেন? দেখেন বুঝেন কিনা। 50 গ্রাম পানির ভিতরে 10 গ্রাম NaCl দিছি, এন্ড আমি বলছি সম্পৃক্ত দ্রবণ। এটা এটা কি দ্রবণ? সম্পৃক্ত দ্রবণ। তাহলে দ্রাব্যতা কত হবে বলেন তো, বলেন, বুঝছেন কিনা? তাড়াতাড়ি মনোযোগ দেন। এই জায়গাটা থেকে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে। এই জায়গাটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ এই জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এই জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে দ্রাব্যতা কত হবে কেউ বলতে পারবা? ট্রাই করো, ট্রাই করেন। ফার্স্ট দেখেন, সম্পৃক্ত দ্রবণ তৈরি করছে, 50 গ্রাম পানির ভিতরে 10 গ্রাম NaCl আছে। দ্রাব্যতা কি হবে ভাই? দেখেন, দ্রাব্যতা মানে আমরা 100 গ্রাম পানির জন্য হিসাব করব। কত গ্রামের জন্য হিসাব করব? 100 গ্রামের জন্য হিসাব করব। হ্যাঁ, হয় নাই, হয় নাই, হয় নাই। দেখেন সব ঠিক আছে এই জায়গায়, বাট এখানে ভুলটা কোন জায়গায়? ভুল না আসলে, এখানে 50 গ্রাম পানিতে 10 গ্রাম NaCl দিছে। তার মানে 100 গ্রাম পানিতে কতটুক দিলে সম্পৃক্ত হবে? এটা কি সম্পৃক্ত হয়েছে না? সম্পৃক্ত হয়েছে। তাহলে 100 গ্রাম পানিতে কতটুক দিলে সম্পৃক্ত হবে? 50 গ্রামে যদি 10 গ্রাম থাকে, 100 গ্রামে থাকবে কয় গ্রাম? 20 গ্রাম NaCl থাকবে। 50 গ্রামে যদি থাকে 10 গ্রাম, 100 গ্রামে থাকবে কয় গ্রাম? 20 গ্রাম NaCl থাকবে, এন্ড এরা সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে। দ্যাটস ইট। ক্লিয়ার? বোঝা গেছে কিনা? তাহলে জাস্ট ঐকিক নিয়ম আপনাকে মাথায় রাখতে হবে। পানিটা কয় দ্রাব্যতা জিজ্ঞাসা করছে, দ্রাব্যতা জিজ্ঞাসা করা মানে কি? 100 গ্রাম পানিতে হিসাব করতে হবে, 100 গ্রাম পানিতে হিসাব করতে হবে, 20 গ্রাম পার 100 গ্রাম পানি। বলেন বুঝছি কিনা? তাড়াতাড়ি, এখন কি বুঝছি বলেন? এই হয় নাই, এখন কি বুঝছি? মানে 100 গ্রাম পানিতে, 100 গ্রাম পানিতে হিসাব করতে হবে। ওকে ওকে, 100 গ্রাম পানিতে হিসাব করতে হবে। 50 গ্রামে আছে 10 গ্রাম, তাহলে 100 গ্রামে থাকবে কয় গ্রাম? 20 গ্রাম। কমন সেন্স, 100 গ্রামে থাকবে কয় গ্রাম? 20 গ্রাম। দ্রাব্যতা মানে 100 গ্রাম হিসাব করতে হবে। ওকে, দ্রাব্যতা মানে কি? 100 গ্রাম হিসাব করতে হবে। সুন্দর, ভেরি গুড। এবার আসুন আরেকবার, আমি যদি আপনাকে প্রশ্ন দিই এরকম,
আমি যদি আপনাকে এরকম প্রশ্ন দিই, সেটা হচ্ছে সে ভাইয়া 100 গ্রাম পানিতে আছে 35 গ্রাম কেসিএল, কেসিএল আছে, সে কেসিএল, সে এখানে দিলাম 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তাহলে 100 গ্রাম পানিতে 35 গ্রাম কেসিএল আছে, এন্ড এটাতে আমি বলে দিলাম সম্পৃক্ত দ্রবণ। কি বলে দিলাম? সম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত বলে দিলাম। সম্পৃক্ত বলে দিলাম অর্থ কি বলেন তো? এক সেকেন্ড, লাইটটা ক্যান্সেল করতেছে। সম্পৃক্ত কথাটা বলে দেওয়ার অর্থ কি? সম্পৃক্ত মানে এর দ্রাব্যতা। 100 গ্রাম পানিতে দ্রাব্যতা হিসাব করতে হয়। দেখেন তো 100 গ্রাম পানি আছে কিনা, এখানে 100 গ্রাম পানি আছে, সম্পৃক্ত বলে দিছে, তার মানে এটাই তো আমার দ্রাব্যতা। সম্পৃক্ত বলে দিছে, 100 গ্রাম পানি আছে, তার মানে কি এটাই আমার দ্রাব্যতা। ওকে, আচ্ছা আসেন, এখন আমি আপনাকে প্রশ্ন করলাম, আমাকে বলেন যে ভাই 50 গ্রাম পানিতে কতটুক দ্রব্য দিলে সম্পৃক্ত হবে? একশো গ্রাম পানিতে অলরেডি বলে দিছে যে এটা সম্পৃক্ত, বলছে 50 গ্রাম পানিতে কতটুকু দ্রব্য দিলে সম্পৃক্ত হবে, বলেন। এটা পারবেন? তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি। দ্রাব্যতা জিজ্ঞাসা করি নাই আমি, কিন্তু আপনাকে দ্রাব্যতা জিজ্ঞাসা করি নাই, আমি আপনাকে জিজ্ঞাসা করছি 50 গ্রাম পানিতে কতটুকু দ্রব্য দিলে সম্পৃক্ত হবে। ওকে, ওকে, 17.5, ভেরি গুড, এই তো সুন্দর। 17.5 দেখেন, 100 গ্রামে 35, তাহলে 50-এ কতটুকু হবে? অর্ধেক হয়ে যাবে, মানে 17.5 হয়ে যাবে। তাহলে কি হবে অ্যান্সার? 17.5, মানে অর্ধেক হয়ে যাবে। 100-তে কত? 35, তাহলে 50-এ কত? 17.5। ওকে, এখন বুঝেন, টেম্পারেচার নির্দিষ্ট, এইটা আপনি আজকে বুঝবেন না, এটা আগামী ক্লাসের জিনিস, আগামী ক্লাসে বুঝবো। ওকে, আসেন এবার আমরা ডিরেক্টলি ম্যাথ করে স্টার্ট করি, ম্যাথ করে স্টার্ট করি, তারপরে আবার শিখাবো না সবকিছু। আসেন, এটা আমাদের 1 নাম্বার ম্যাথ, গুহ স্যারের বইয়ের ম্যাথ। গুহ স্যারের বইয়ের ম্যাথ লেখেন, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ম্যাথ, মনোযোগ দিয়ে। এটা আমাদের বইয়ের ম্যাথ, দেখেন 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, ওকে, 25 গ্রাম পানিতে 8.5 গ্রাম লবণ আছে। আপনারা কি বলেছে? দ্রাব্যতা কত? তাহলে দ্রাব্যতা মানে কি? দ্রাব্যতা মানে আসলে 100 গ্রাম পানিতে কতটুকু আছে, 100 গ্রাম পানিতে কতটুকু আছে, তাই না? তাহলে 25 গ্রামে 8.5 গ্রাম, 100 গ্রামে কতটুক বের করেন তাড়াতাড়ি। এটা পারা উচিত, পারা উচিত, টাইম দেই। এক মিনিট টাইম দিব, 1 মিনিটের বেশি একটা 1 মিনিটও দিব না। 25 গ্রাম পানিতে আছে 8.5 গ্রাম, তাহলে 100 গ্রাম পানিতে কতটুকু হবে বলেন? 34। আরে ভেরি গুড, সুন্দর। কিরে, এত তাড়াতাড়ি কেমনে পারলেন? দেখেন কি বলা হয়েছে, 34 গ্রাম, 25 গ্রাম পানিতে কয় গ্রাম আছে লবণ? 8.5 গ্রাম। তাহলে 100 গ্রাম পানিতে কয় গ্রাম হবে? 8.5, তার মানে কি এটা 34 আসবে। অ্যান্সার কি হবে? অ্যান্সার সলিউবিলিটি মানে দ্রাব্যতা কি হবে? 34 গ্রাম 100 গ্রাম পানি, 34 গ্রাম 100 গ্রাম পানি, 34 গ্রাম 100 গ্রাম পানি।
ক্লিয়ার? 34 গ্রাম 100 গ্রাম পানি। বোঝা গেছে? এখন ভাইয়া আমি তো ভাইয়া সূত্র শিখছি, আপনি সূত্র শিখাইছেন, আপনি সূত্র দিয়ে কেন করে দেন না? খেলবো না, খেলবো না, সূত্র দিয়ে না করে দিলে খেলবো না। ওকে, কোনো সমস্যা নাই, আসো। তাহলে দ্রাব্যতা সূত্র কি? উপরে দ্রব, উপরে দ্রব, নিচে দ্রাবক ইন্টু 100। তাহলে দ্রব কত? 8.5। দ্রাবক কত? 25। তাহলে কত আসে? 34 গ্রাম। সুতরাং দ্রাব্যতা ইকুয়াল কি হবে? ওকে, আমাকে একটু বলেন ভাইয়া, এক ডান বলেন, বলেন এক ডান, তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি। আমি কিন্তু 2 নিয়মে ম্যাথ করে দিলাম, 2 নিয়মে ম্যাথ করে দিছি, এই 2 নিয়মে ম্যাথ করে দিছি। আসেন, এবার আসেন। এটা হচ্ছে গুহ স্যারের বইয়ের ম্যাথ। হ্যাঁ, গুহ স্যারের বইয়ের ম্যাথ। ম্যাথ করতে হবে সবসময় কার থেকে বলেন তো? গুহ স্যারের বই থেকে। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার প্রশ্ন। কি দিয়ে দিয়েছে দেখেন, কি দিছে দেখেন, কি দিছে? দ্রাব্যতা দাও এখন দেখেন দ্রাব্যতা দিয়ে দিছে। আল্লাহ, দেখেন দ্রাব্যতা দিয়ে দিছে। দ্রাব্যতা দিয়ে দেওয়ার অর্থ কি বলেন তো? দ্রাব্যতা দিয়ে দিছে, দ্রাব্যতা বলে দিছে 60 আর 100 গ্রাম পানি। তার মানে দ্রাব্যতার অর্থ কি? দ্রাব্যতা যদি আপনাকে দিয়ে দেয়, দ্রাব্যতা কি দিছে? 60 দিছে। তার মানে আমি বলতে পারি 100 গ্রাম পানিতে 60 গ্রাম দ্রব আছে এবং সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। 100 গ্রাম পানিতে 60 গ্রাম দ্রব আছে, 100 গ্রাম পানিতে 60 গ্রাম দ্রব আছে এবং সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। এটা বলতে পারি না? পারি। এখন আপনারা কি বলছে? 15 গ্রাম লবণ দিয়ে, 15 গ্রাম লবণ দিয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে। তাহলে 100 গ্রাম মানে 60 গ্রাম লবণ দিয়ে, দ্রব মানে তো লবণ, তাই না? দ্রব মানে কি? লবণ। দ্রব মানে লবণ। তাহলে 60 গ্রাম লবণ দিয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে 100 গ্রাম পানি লাগে। তাহলে 15 গ্রাম লবণ দিয়ে সম্পৃক্ত দ্রবণ করতে কতটুক পানি লাগবে? বুঝা গেছে কিনা? একজনে বলছে 25। আচ্ছা দেখি, দেখি হয় কিনা। তাহলে দেখেন 60 গ্রাম লবণ দিয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে 100 গ্রাম পানি লাগে, রাইট? তাহলে 60 গ্রাম লবণ দিয়ে সম্পৃক্ত তৈরি করতে 100 গ্রাম পানি লাগে। তাহলে 15 গ্রাম লবণ দিয়ে সম্পৃক্ত তৈরি করতে লাগবে 100 ইন্টু 15 বাই 60 গ্রাম। তাহলে 15 আর 4, 4 25 100। তাহলে 25 গ্রাম পানি লাগবে। তাহলে পানির পরিমাণ কত? 25। ভাইয়া ঐকিক নিয়মে না করাইলে খেলবো না, ঐকিক নিয়মে না করাইলে খেলবো না, কোনো সমস্যা নাই, আসো। তাহলে দ্রাব্যতা মানে কি? দ্রব বাই দ্রাবক ইনটু 100। ওকে, দেখেন আপনাকে কি পানির পরিমাণ বের করতে বলছে, মানে দ্রাবক বের করতে বলছে। তার মানে দ্রাবক মানে কি? দ্রাবক মানে হচ্ছে দ্রব বাই, এই যে এসটা নিচে নেমে আসবে, এস ইন্টু 100। আসেন, তাহলে দ্রব কতটুক? দ্রব 15। দ্রাব্যতা কত? 60 ইন্টু 100। তাহলে 15 আর 4, 4 আর 25। তাহলে 25 গ্রাম দ্রাবক মানে পানি। ওকে, ওকে, 25 গ্রাম পানি। এটা কিন্তু দ্রাব্যতা না, এটা কিন্তু দ্রাব্যতা না, পানির পরিমাণ জিজ্ঞাসা করেছে। কি জিজ্ঞাসা করেছে? পানির পরিমাণ জিজ্ঞাসা করেছে। তো আমাকে একটু বলেন ভাই, 2 ডান, ফার্স্ট ফার্স্ট, 2 ডান, 2 ডান, 2 ডান, বলেন 2 ডান, তাড়াতাড়ি। ডান, আরে সুন্দর, ভেরি গুড। আসেন, এটা নিজে হোমওয়ার্ক করবেন। 3 নাম্বারটা হোমওয়ার্ক দিলাম, নরমাল প্রশ্ন। এটা 4। আসেন দেখেন, 20 গ্রাম NaCl এর সম্পৃক্ত দ্রবণ। দেখেন এখানে দ্রাব্যতা দেয় নাই, এখানে বলে দিছে 20 গ্রাম NaCl এর দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ।
দ্রাব্যতা কি বলে দিছে, দেয় নাই, বলছে 20 গ্রাম NaCl মানে লবণের দ্রবণ দিয়ে দিছে, মানে এটা আসলে দ্রবণের ভর। এটা কি দিয়ে দিছে দেখেন, দ্রবণের ভর। দ্রবণ কয় গ্রাম দিছে, 20 গ্রাম। ওকে, এবার বলছে এই দ্রবণকে বাষ্পীভূত কইরা, বাষ্পীভূত করা মানে কি বলেন তো, বাষ্পীভূত করা মানে কি, বাষ্পীভূত করা মানে কি, পানি নিয়ে যাওয়া, পানি উড়ায় নেওয়া, পানি উড়ে যাবে, পানি উড়ে যাবে। ওকে, পানি উড়ে যাবে। তাহলে উদ্দীপকের দ্রবণকে বাষ্পীভূত করা মানে কি, পানি উড়ে যাওয়া, পানি উড়ে গেলে এত গ্রাম NaCl পাওয়া যায়। ওকে, তার মানে শুধু NaCl। দেখেন দ্রবণ হয় কেমনে, এই দ্রবণের ভিতরে কি আছে, এই দ্রবণের ভিতরে NaCl আছে আর পানি আছে, তাই কি না? দ্রবণের ভিতরে NaCl ও আছে, দ্রবণের ভিতরে পানিও আছে। দ্রবণের ভিতরে NaCl ও আছে, দ্রবণের ভিতরে কি আছে, পানিও আছে। বুঝা গেছে? ওকে, তাহলে দ্রবণ দ্রবণ 20 গ্রাম, আর পানি যখন উড়ায় নিয়ে গেছো তাহলে দ্রব পাইছো কয় গ্রাম, 5.295 গ্রাম। তাহলে পানি কতটুকু বলতো, তাহলে 20-এর ভিতরে NaCl এত, তাহলে পানি কতটুকু, তাহলে পানি কতটুকু? ওকে, তাহলে পানি 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 কতটুকু, ক্যালকুলেটর কই রে ভাই আমার, ও পাইছি। ওকে, দেখেন 20 মাইনাস 5.295 তাহলে কত আসে, 14 এত গ্রাম। তাহলে দেখেন পানি কটুক, 14.705 গ্রাম, কারণ 5295 গুণ দিছি, বিয়োগ দিছি। এবার মনোযোগ দিয়েন, 14.705 গ্রাম। এবার আসেন, বলছে NaCl এর দ্রাব্যতা কত ভাইয়া, দ্রাব্যতা S, তাহলে S কি হবে ভাইয়া, দ্রব, দ্রব কটুক 5.295 গ্রাম। ওকে, দ্রাবক কতটুকু, 14.705। ইন্টু 100, 36.008 আসে, 36 ধরলাম। তাহলে অ্যান্সার কি হবে, দ্রাব্যতা মানে কি বলতো, 36 গ্রাম এরকম। বলো, 4 ডান, ফাস্ট ফাস্ট ফাস্ট, 4 ডান ফাস্ট। বলো 36, আরে জোস তো, বলবেন তো অনেক ভালো। ওকে, সুন্দর। এটা উইকলি 5-এ দিব, এটা উইকলি 5-এ দিব, এটা উইকলি 5-এ দিব, সেম ম্যাথ, হ্যাঁ উইকলি 5-এ দিব। এটা হোমওয়ার্ক, নরমাল ম্যাথ, নরমাল ম্যাথ, নরমাল ম্যাথ। ওকে, এই দেখো, এই যে দেখো, এই যে দেখো, এগুলো যে বোর্ড পরীক্ষায় আসছে MCQ-তে। 225 গ্রাম দ্রবণে 75 গ্রাম দ্রব আছে, তাহলে দ্রাব্যতা কত? দেখো এটা কিন্তু দ্রবণের ভর, এটা কিন্তু দ্রবণের ভর। তাহলে আমরা দ্রাব্যতা কি জানি বলতো, দ্রাব্যতা কি জানি, দ্রব, দ্রবণ মাইনাস দ্রব, তাই না, ইন্টু 100। তাহলে দ্রব কতটুক, দ্রব 75, দ্রব কত, দ্রব 75, আর এটা কত, দ্রবণ হচ্ছে 225 মাইনাস 75। ওকে, তাহলে 225 থেকে 75 গেলে কত থাকে, 150। 75 আর 150 কাটাকাটি করলে থাকে 2, 2 আর 100 কাটাকাটি করলে থাকে 50। দেখো এটা কিন্তু তোমাকে কি দিয়ে দিছে বলতো, তোমাকে বোর্ডের MCQ তে দিছে, সো এগুলো পারতে হবে। এগুলো বাচ্চা প্রবলেম মনে হতে পারে, বাট এগুলো কিন্তু পারতে হবে। কেমন? ওকে, এটা 5। এটা কয় নাম্বার ম্যাথ রে, এটা 5 ছিল, এইটা 6, এইটা 7, এবার 8। দেখো তোমার বোর্ড, আমার বোর্ড, যশোর বোর্ড, যশোর বোর্ড। ওকে, মানে যশোর বোর্ড অলওয়েজ একটু পেঁচানো প্রশ্ন করে, যশোর বোর্ড অলওয়েজ পেঁচানো প্রশ্ন করে। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 150 গ্রাম দ্রবণ, তাহলে দ্রবণ কতটুক, 150 গ্রাম। দ্রবণ কয় গ্রাম, দ্রবণ 150 গ্রাম।
আর দ্রব কয় গ্রাম? দ্রব 50। আপনারা বলছে দ্রাব্যতা কত, তাহলে দ্রবণ থেকে দ্রব বাদ দিতে হবে। উপরে 50, নিচে 150 মাইনাস 50 মানে কত? 100 ইন্টু 100। তার মানে 100 100 কাটাকাটি করলে কত হয়? 50 থাকে। অ্যান্সার 50। ওকে, ডান। এরপর সাস্টা একটা প্রশ্ন করেন, এটা 9 নাম্বার প্রশ্ন। খুবই সুন্দর প্রশ্ন, 9 নাম্বার প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন। আমাকে আগে একটু বলেন, আমি বাকিটা কন্টিনিউ করার আগে আমাকে একটু বলেন যে এতক্ষণ পর্যন্ত আমি যা যা পড়াইছি আপনি বুঝছেন কিনা? এতক্ষণ পর্যন্ত যা যা পড়াইছি, আমি কিন্তু অনেকগুলো ম্যাথ করাবো, অলরেডি 9 নাম্বার ম্যাথে আছি, তাই না? তো আমাকে বলেন এতক্ষণ পর্যন্ত এনাম ভাই আপনি যা যা পড়াইছেন আমি বুঝছি নাকি বুঝি নাই? বলেন তো, বলেন, বুঝছি নাকি বুঝি নাই? সবাই কি বুঝছি বাবা বলেন? একটা নতুন জিনিস আপনি পড়তেছেন, আপনি কখনো আগে তো এইচএসসি তে পড়েন নাই। তার মানে এইচএসসির কিছু পড়া আপনার কাছে কি লাগবে? নতুন লাগবে, লাগবে কিনা? এইচএসসির কিছু নতুন, মানে এইচএসসির পড়া আপনার কাছে নতুন লাগবে, বাট বুঝতে হবে। আস্তে আস্তে বুঝে বুঝে পড়লে দেখবেন ঠিক হয়ে যাবে। কেমন? ওকে, হ্যাঁ। মনে করেন আপনি একটা টপিক বুঝেন নাই, কোনো সমস্যা নাই, এই ক্লাসটা যখন আরেকবার করবেন তখন দেখবেন বুঝে যাবেন। মানে একটা পানি, পানি যে লবণটারে নিজের ভিতরে নিচ্ছে এটাই দ্রাব্যতা। আপনি যে পানির ভিতরে লবণ দিয়া চামচ দিয়ে গুলা দেন, চামচ দিয়ে গুলান, তখন কি হবে? এই যে পানি যে লবণের সাথে মিশে যাচ্ছে, এই ধর্মটাই দ্রাব্যতা, এই বৈশিষ্ট্যটাই কি? দ্রাব্যতা। বুঝা গেছে? ওই দ্রাব্যতা দিয়ে আমরা এখন ম্যাথ করতেছি। ওকে, আপনি 80% বুঝছেন, আপনি ক্লাসটা করলে 100% বুঝে যাবেন। আপনি বাসায় বইটা পড়লে বা বাসায় একটু স্লাইডটা নোটটা আরেকবার রিভিশন দিলে দেখবেন আপনি 100% বুঝে যাবেন। প্রত্যেকটা জিনিস একটু চিন্তা করতে হবে, নিজে নিজে চিন্তা করতে হবে। আমি 80% করে দিব, আপনি 20% করবেন। মানে আপনি আপনারটা বুঝলাম আর কি, আপনি যেমন 80% বুঝছেন, বাকি 20%ও আপনিই বুঝবেন, একটু আরেকবার দেখলে হয়ে যাবে। কেমন? এই জন্য বলছে বুয়েটে চান্স পাইতে গেলে কি করতে হবে? ঠিক আছে, কিছুই না। এখন আগে কলেজে ভর্তি হইতে হবে, ঠিক আছে? তারপরে পড়ালেখা করতে হবে, তারপরে এইচএসসি পরীক্ষা দিতে হবে, এরপরে তুমি বুয়েটের প্রিপারেশন নিবা, এরপরে বুয়েটে চান্স পাও। ঠিক আছে, মানে প্রথম থেকে রেগুলার পড়তে হবে। মজা করতেছিলাম, একদম প্রথম থেকে তুমি যদি রেগুলার পড়ালেখা করো, বুয়েট, ঢাকা ভার্সিটি, মেডিকেল, যে কোনো জায়গায় তুমি চান্স পাবে ইনশাল্লাহ। কেমন? ওকে, আসো এখন। এনএসিএল এর দ্রাব্যতা দিয়ে দিছে কত দেখো তো? 36। এনএসিএল এর দ্রাব্যতা কত দিছে? 36। একটি পাত্রে 200 গ্রাম জলীয় দ্রবণে, দেখো বুঝো, 200 গ্রাম দ্রবণে, এইটা তুমি পারবা না, 50 গ্রাম লবণ আছে। আচ্ছা, দ্রবণটি সম্পৃক্ত করতে আরো কত গ্রাম লবণ যোগ করতে হবে? এটা বুঝি নাই ভাইয়া, বুঝি নাই। পরে বুঝবা, আস্তে ধীরে বুঝবা, এখন বুঝার কোনো কাজ নাই। কেমন? এখন বুঝার কোনো কাজ নাই, আগে একটু আস্তে আস্তে ধরো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আগে বুঝো। তোমারে বলছে দ্রাব্যতা 36, দ্রাব্যতা 36 মানে কি বলতো? দেখো, দ্রাব্যতা 36 এই কথাটার মানে কি? আমরা বলছি দ্রাব্যতা 36, এই কথাটা বলে দিলে কি বুঝবা? এই কথাটা বলে দিলে বুঝবা 100 গ্রাম পানি আছে, তার ভিতরে 36 গ্রাম দ্রব আছে। 100 গ্রাম পানি আর 36 গ্রাম দ্রব, এরা মিলে কি তৈরি করে? সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। তাহলে 100 গ্রাম পানি আছে, এর ভিতরে 36 গ্রাম দ্রব আছে, এরা মিলে সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে। 100 গ্রাম পানি আছে, 36 গ্রাম দ্রব, এরা মিলে সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে। এটা মানে দ্রাব্যতা। দ্রাব্যতা মানে 36। এইটা দ্বারা কি বোঝা যায়? এই তিনটা কথা বোঝা যায়। এখানে 100 গ্রাম পানি আছে, এখানে 36 গ্রাম দ্রব আছে, এখানে সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়েছে, এটা বোঝা যায় কিনা? ওকে, ওকে, এবার আসো, এবার মনোযোগ দিও। এখানে কি বলছে? 200 গ্রাম দ্রবণে 50 গ্রাম লবণ আছে। আচ্ছা, থাকতেই পারে, থাকতেই পারে, থাকতেই পারে। দেখো কি বলছে, 200 গ্রাম দ্রবণে, 200 গ্রাম দ্রবণ মানে পানি কতটুক বলো তো? 200 মাইনাস 50 কেন? কারণ 200 গ্রাম দ্রবণ, দ্রবণ
মাইনাস দ্রব মানে লবণ। তাহলে পানি কতটুকু হবে? 200 মাইনাস 50 হবে, মানে দ্রবণ থেকে লবণ বিয়োগ যাবে, মানে দ্রবণ থেকে দ্রব বিয়োগ যাবে, তাহলে পানি আসবে। তাহলে পানি কতটুকু? 150। তাহলে 200 গ্রাম দ্রবণে 50 গ্রাম লবণ আছে। তাহলে দেখো তো, আমি বলতে পারি না 150 গ্রাম পানিতে 50 গ্রাম লবণ আছে। আচ্ছা, 150 গ্রাম পানিতে কতটুক লবণ আছে? 50 গ্রাম লবণ আছে। 150 গ্রাম পানিতে কতটুক লবণ আছে? 50 গ্রাম লবণ আছে। ওকে, দ্রবণটি সম্পৃক্ত করতে আর কত গ্রাম লবণ দিতে হবে? আচ্ছা ফাইন, এই জায়গাতে একটা ক্যাচ আছে। দেখো, ওরা বলছে এই দ্রবণটাকে সম্পৃক্ত করতে হইলে, তার মানে ও সম্পৃক্ত না। দেখো, ও কিন্তু সম্পৃক্ত না। কেমনে বুঝলাম? কারণ ওরা বলে দিছে দ্রবণটিকে সম্পৃক্ত করতে হইলে আরো কত গ্রাম লাগবে, তার মানে ও কি সম্পৃক্ত? না, ও সম্পৃক্ত না। আচ্ছা ওকে ফাইন, ধরলাম ও সম্পৃক্ত, বা ধরলাম ও সম্পৃক্ত না, এটা আমি বুঝি নাই, কোনো সমস্যা নেই। দেখো, এটা কিন্তু সম্পৃক্ত দ্রবণ। ও সম্পৃক্ত দ্রবণ কি কথা বলা আছে? এখানে বলা নাই। এটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত বলা আছে? উত্তর হচ্ছে বলা নাই। এটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত কথাটা কি বলা আছে? উত্তর হচ্ছে বলা নাই। তাহলে আমরা কিভাবে বুঝবো এটা সম্পৃক্ত না অসম্পৃক্ত? চেক করি। সম্পৃক্ত দ্রবণের কাহিনী তো আমি জানি, সম্পৃক্ত দ্রবণের কাহিনী আমি জানি কিনা? জানি। তাহলে সম্পৃক্ত দ্রবণ হইতে গেলে কি লাগে? সম্পৃক্ত দ্রবণ হইতে গেলে 100 গ্রাম পানিতে 36 গ্রাম দ্রব থাকা লাগে। তাহলে দেখো, সম্পৃক্ত হতে গেলে, সম্পৃক্ত হতে গেলে 100 গ্রাম পানিতে 36 গ্রাম লবণ থাকা লাগবে। সম্পৃক্ত হতে গেলে 100 গ্রাম পানিতে 36 গ্রাম লবণ থাকা লাগবে। ওকে, তাহলে 150 গ্রাম পানিতে কতটুকু লবণ থাকা লাগবে? 150 গ্রাম পানিতে কতটুকু লবণ থাকা লাগবে বলো তো? 36 ইন্টু 150। তাহলে আসো কাটাকাটি করি। 50 3 50 2 2 18, 3 10 30, 3 18 24, 54 গ্রাম। তাহলে চিন্তা করো, তাহলে 150 গ্রাম পানিতে যদি 54 গ্রাম লবণ থাকে তাহলে এটা সম্পৃক্ত হবে। 150 গ্রাম পানিতে যদি 54 গ্রাম লবণ থাকে তাহলে এটা সম্পৃক্ত হবে। বাট আছে 150 গ্রাম পানিতে 50 গ্রাম লবণ, তাহলে এটা কি সম্পৃক্ত? না, এটা কম আছে না বেশি আছে? কম আছে। এই কম আছে না বেশি আছে? কম আছে। তার মানে এটা কি? অসম্পৃক্ত। চিনি হয় নাই, চাতে চিনি হয় নাই, তার মানে কি এটা সম্পৃক্ত না অসম্পৃক্ত? অসম্পৃক্ত। চাতে চিনি বেশি হয়েছে, তার মানে কি এটা অতিপৃক্ত। বুঝা গেছে কিনা কনসেপ্টটা? তাহলে আমরা কি বুঝলাম? সম্পৃক্ত করতে গেলে 100 গ্রাম পানিতে 36 গ্রাম লবণ থাকা লাগবে। তাহলে এই জায়গা থেকে বলতে পারি যে ভাই 150 গ্রাম পানিতে সম্পৃক্ত করতে গেলে 54 গ্রাম থাকা লাগবে। আছে কয় গ্রাম? 50 গ্রাম। তাহলে আরো কয় গ্রাম দিলে, আরো কয় গ্রাম দিলে সম্পৃক্ত হবে? 50 54, আরো 4 গ্রাম দিলে সম্পৃক্ত হবে। কত সুন্দর প্রশ্ন, কত সুন্দর প্রশ্ন। কোন জায়গায় আসছে? সাস্টে আসছে একবার। বুঝা গেছে? আমাকে বলো 9 রান, বলো অ্যান্সার 4। আরে অনেকেই বলছে অ্যান্সার 4, ভেরি গুড। 8 নাম্বারটা বুঝাই দেন। 8 নাম্বার, এই 8 নাম্বার প্রশ্ন হচ্ছে বাচ্চা দুধবাত প্রশ্ন। মনোযোগ দাও, এমনিই বুঝবা, বা ক্লাসটা একটু পিছায় নাও। 8 নাম্বার, তুই যদি আমার এটা বুঝাইতে কইতে আমি বুঝতাম। 8 নাম্বার প্রশ্ন দেখো, দ্রবণ, দ্রব, দ্রাব্যতা জিজ্ঞাসা করছে। তাহলে দ্রবণ, দ্রবণ থেকে দ্রব বিয়োগ দিবা, তাহলে কি আসবে? দ্রাবক। নিচে দ্রাবক, উপরে দ্রব। এই যে দ্রব তো দেওয়া আছে 50 গ্রাম দ্রব, দ্রব বাই দ্রাবক ইন্টু 100। ফাইজলামি করো, ক্লাস মনোযোগ দিয়ে করো, ক্লাস মনোযোগ দিয়ে করো। ওকে, তার মানে মনোযোগ দিয়া দেখেন। তার মানে দেখেন, সম্পৃক্ত দ্রবণ আর দ্রাব্যতা এই দুটো জিনিস এক জিনিস না, মানে একসাথে আলোচনা করব না। তাহলে দ্রাব্যতা 36, এই কথাটার মানে কি? 100 গ্রাম পানিতে কতটুকু দ্রব দিলে সম্পৃক্ত হবে? শেষ। এই যে দ্রাব্যতা 36 দেওয়া আছে, তার মানে কি 100 গ্রাম পানি, 36 গ্রাম দ্রব, সম্পৃক্ত দ্রবণ, এটা লেখা যায়। ওকে, কারণ দ্রাব্যতা মানে কি? দ্রাব্যতা মানে 100 গ্রাম পানিতে কতটুকু দ্রব আছে এবং তা সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। বুঝা গেছে কিনা? এখন ওরা আপনাকে অন্য একটা দ্রবণের কথা বলছে যেখানে 200 গ্রাম
জলীয় দ্রবণে 50 গ্রাম লবণ আছে। তাহলে 200 গ্রাম দ্রবণে 50 গ্রাম লবণ আছে মানে কি 150 গ্রাম পানিতে 50 গ্রাম লবণ আছে। এখন 150 গ্রাম পানিতে যে 50 গ্রাম লবণ আছে এটা কি সম্পৃক্ত না অসম্পৃক্ত? আমি কেমনে জানবো? ওই যে তুলনা করি, 100 গ্রাম পানিতে 36 গ্রাম দিলে সম্পৃক্ত, তাহলে 150 গ্রামে কয় গ্রাম দিলে সম্পৃক্ত হবে? 54 গ্রাম দিলে। বাট এখানে কি 54 গ্রাম দেওয়া আছে? না। এখানে কয় গ্রাম দেওয়া আছে? কয় গ্রাম দেওয়া আছে? 50 গ্রাম। তাহলে আরো কয় গ্রাম দিতে হবে? 4 গ্রাম। শেষ। ওকে, এখন বলো, আমি কিন্তু এটা আরেকবার বুঝাই দিছি। ওকে, আরো একবার বুঝাই দিছি, এখন বলো বুঝছো কিনা তাড়াতাড়ি। 9 নাম্বারটা বুঝলে তুমি অনেক কিছু বুঝে যাবা। 9 নাম্বারটা বুঝলে অনেক কিছু বুঝে যাবা। হ্যাঁ, 9 নাম্বার বুঝলেই হয়ে যাবে। 9 নাম্বার বুঝলে হয়ে যাবে। 9 নাম্বার বুঝলেই হয়ে যাবে। বলো বলো বুঝছো কিনা তাড়াতাড়ি। ডান, ডান। এবার আসো, এটা রুয়েট 17-18তে আসছে, বুঝছো? রুয়েট 17-18তে আসছে। 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা 80। 1 কেজি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে গেলে কত গ্রাম দ্রব ও দ্রাবক লাগবে? দেখো, দ্রাব্যতা মানে, দেখো দ্রাব্যতা 80, এই কথাটার মানে কি? 100 গ্রাম পানিতে 80 গ্রাম দ্রব আছে এবং তা সম্পৃক্ত দ্রব তৈরি করে। লিখতে পারি কিনা? 100 গ্রাম পানি, 80 গ্রাম দ্রব এবং সম্পৃক্ত। লেখা যায়? লেখা যায়। ওরা বলছে 1 কেজি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে, দ্রবণ তৈরি করতে বলছে। কি তৈরি করতে বলছে? দ্রবণ তৈরি করতে বলছে। কত গ্রাম দ্রব আর দ্রাবক লাগবে? এটা পরে 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 পরে। তাহলে 100 গ্রাম পানিতে 80 গ্রাম দ্রব লাগে, 100 গ্রাম পানিতে 80 গ্রাম দ্রব লাগে, তাহলে সম্পৃক্ত দ্রাব্যতা দেওয়া আছে। এখন বুঝো, 1 কেজি বলছে, 1 কেজি দ্রবণের ভর চাইছে, তাহলে এখানে দ্রবণ কতটুকু বলো তো? এখানে দ্রব 80, দ্রাবক 100, দ্রবণ 180। ওকে, তাহলে আমরা এটা জানি। ওরা কি বলছে? ওরা বলছে ভাই যদি, ওরা বলছে ভাই দেখ, যদি আমি দ্রবণটা 1 কেজি নেই, দ্রবণটা যদি আমি 1 কেজি নেই মানে 1000 গ্রাম নেই, তাইলে আমার দ্রব কতটুক লাগবে আর দ্রাবক কতটুক লাগবে এটা জিজ্ঞাসা করছে। এটা কোনো কিছু হইলো? দেখো, দ্রবণ 180 গ্রাম, যখন দ্রব কত 80, তাহলে দ্রবণ 1000 গ্রাম। 1 কেজি মানে কি 1000 গ্রাম না? তখন দ্রব কতটুকু করতে হবে? হবে 80 ইন্টু 180, সরি। এবার এই জায়গা থেকে কাটাকাটি করবা, সিম্পল জিনিস। আসো, অনেকগুলো চার দেখলাম, অনেকগুলো চার দেখলাম। তাহলে 80 ইন্টু 1000 বাই 180, তাহলে 444.44। তাহলে দ্রব কতটুকু? তাহলে দ্রাবক কতটুকু হবে বলতো? দ্রবণ থেকে দ্রবকে বিয়োগ দিতে হয়, দ্রবণ থেকে দ্রবকে বিয়োগ দিতে হবে। বুঝতে পারছো অনেকগুলো 6 আসবে তাই না? সরি 5 আসবে। ওকে, এরকম আসবে এত গ্রাম। বুঝছো কাহিনী? আমরা দেখো, দ্রাব্যতা দিয়ে দিছে। দ্রাব্যতা মানে কি 100, দ্রাব্যতা মানে কি 100 গ্রাম পানি, এত গ্রাম দ্রব এবং সম্পৃক্ত দ্রবণ। দ্রবণটা কয় গ্রাম? তাহলে 180 গ্রাম। দ্রব আর দ্রাবক যোগ করলে কি হয়? দ্রবণ হয়। দ্রব আর দ্রাবক যোগ করলে কি হয়? দ্রবণ। মানে কি রে ভাই? দ্রব আর দ্রাবক। এখন ওরা কি বলছে? ওরা বলছে 1 কেজি সম্পৃক্ত দ্রবণ মানে কি 1000 গ্রাম। 180 গ্রামের জন্য 100 আর 80, তাহলে 1000 গ্রামের জন্য কত ওইটা বাইর করতে বলছে। পারবো না বলো তো এখন? বলো, 10 ডান, বলো 10 ডান, বলো তাড়াতাড়ি।
বলো 10 ডান, 10 ডান, বলো। তাড়াতাড়ি ভাইয়া, পড়ালেখা করতে হবে, পড়ালেখা না করলে কপালে শুনি আছে। ধ্রুব চার, আরে বাবা রে বাবা, আনিস সুন্দর হয়েছে। দেবশ্রী ছোয়া, হয় নাই, হয় নাই। দেখো এখানে কোনো আলাদা জিনিস বলে নাই, দ্রাব্যতা 80, এই কথাটার মানে কি? দ্রাব্যতা 80 এই কথাটার মানে কি? 100 গ্রাম পানিতে 80 গ্রাম দ্রব আছে। তাহলে এখানে দ্রবণটা কতটুক বলো তো? এখানে দ্রবণটা কতটুক? 100 গ্রাম, 80 গ্রাম, 180 গ্রাম, রাইট। 100 গ্রাম আর 80 গ্রাম, 100 গ্রাম পানিতে 80 গ্রাম দ্রব থাকলেই তো দ্রাব্যতা। তাহলে দ্রবণ কটুক 100 আর 80 যোগ করতে হবে। ওরা বলছে 1000 গ্রাম দ্রবণের জন্য দ্রব আর দ্রাবক কটুক, 1000 গ্রামের জন্য দ্রব আর দ্রাবক কটুক। তাহলে 180-র জন্য যদি হয় 80, তাহলে 1000-এর জন্য হবে কত? এটা বুঝছো না? সিম্পল জিনিস। ওকে, ওকে, ঠিক আছে, ডান, ডান। এরপরে এইটা উইকলি 5-এ দিব, আগেই বলে দিলাম, আগেই বলে দিচ্ছি। দেখো আমি কিন্তু উইকলির প্রশ্নের অনেক কিছু বলে দেই আগে থেকে। 10টার দেখবা 20টার ভিতরে আমি 5-7টা আগে থেকেই বলে দিছি যেগুলো উইকলিতে দিব। তার মানে কি, তুমি এগুলো পরীক্ষায় আসবে, এগুলো পারতে হবে। গ্লুকোজের সম্পৃক্ত জলীয় দ্রবণের ঘনমাত্রা 2.5 মোলার। আচ্ছা এটা একটু পরে করাচ্ছি, আগে এটা করাইনি। পারো, দেখো, মনোযোগ দিও, মনোযোগ দিও। 12 নম্বর কি বলেছে এখানে দেখি। ওকে, মনোযোগ দিও, এটা খুব সম্ভবত লাস্ট পার্ট। হ্যাঁ দেখো কি বলেছে, উদ্দীপকের তাপমাত্রায় দ্রাব্যতা নির্ণয় করো। এখন কি জিজ্ঞাসা করেছে? দ্রাব্যতা জিজ্ঞাসা করেছে। আসো দেখি কি কি চাইছে, দিছে। দেখো লবণ দেওয়া আছে, তার মানে আমি জানি না, দ্রব দিয়ে দিছে, দেখো দ্রব দিয়ে দিছে, এই দ্রব দিয়ে দিছে। ওকে, এবার বলছে 50 ml সম্পৃক্ত দ্রবণ। এটা কি? এটা কি? দ্রবণের আয়তন দিল কেন এনাম ভাই? এতক্ষণ দ্রবণের কি দিছে? দ্রবণের গ্রাম দিয়ে দিছে। এতক্ষণ দ্রবণ, দ্রাবক এগুলোর কি দিয়ে দিছে? ভর দিয়ে দিছে, গ্রাম দিয়ে দিছে। তাহলে দ্রবণের আয়তন মানে কি? দ্রবণের আয়তন দিয়ে দিছে। আয়তন কেন দিল জানি না। আর আপেক্ষিক গুরুত্ব দিয়ে দিছে, আপেক্ষিক গুরুত্ব দিয়ে দিছে, আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব দিয়ে দিছে 1.25। ওকে, ওকে, ওকে। আচ্ছা এবার একটু শিখাই দিই, মনোযোগ দিও। দেখো তাহলে আমাকে বুঝতে হবে আপেক্ষিক গুরুত্ব কি জিনিস। আচ্ছা আমি বেশি পেঁচাবো না, আমরা পরিমাণগত রসায়ন এগুলো পড়বো, বাট আপাতত দরকার নাই। লেখো আপেক্ষিক গুরুত্ব মানে কি? আপেক্ষিক গুরুত্ব মানে হচ্ছে আসলে ঘনত্ব। এন্ড এককটা কি হবে ঘনত্বের? অবশ্যই অবশ্যই গ্রাম পার এমএল হবে। কি বলেছি? আপেক্ষিক গুরুত্ব কি হবে? ঘনত্ব হবে। এন্ড ঘনত্ব কি হবে? গ্রাম পার এমএল এককে হবে। ঠিক আছে, এটা একটু লেখো। তাহলে আপেক্ষিক গুরুত্ব দিয়ে দিছে 1.25, তাহলে ঘনত্ব কি হবে? ঘনত্ব হবে, ঘনত্ব, ঘনত্ব মানে কি বলতো? রো। ঘনত্ব মানে কি? রো, মানে 1.25। ওকে, তাহলে ঘনত্ব মানে হচ্ছে রো। তাহলে আয়তন যদি 50 ml হয়, রো এটা, রো এর একক কি? গ্রাম পার এমএল। কেমন? তাহলে এখন দেখো দ্রবণের আয়তন দেওয়া আছে, দ্রবণের ঘনত্ব দেওয়া আছে, এবার কি দ্রবণের ভর জিজ্ঞাসা, আমরা দ্রবণের ভর বের করতে পারবো। তাহলে ভর কি হবে দেখো তো, আমরা কি জানি? রো ইকুয়াল কি? এম বাই ভি। তাহলে এম ইকুয়াল কি হবে? রো ইনটু ভি, রাইট? রো ইনটু ভি। তাহলে দ্রবণের ভর, দ্রবণের ভর হচ্ছে রো ইনটু ভি। রো কত? ভি কত? এটা 50 একে 50 আর 4 12.5, 12.5 গ্রাম।
কেমন? তাহলে দ্রবণের ভর এত ওরা কিন্তু ভরটা দিয়ে দেয় নাই, এখন দিস, এখন আমরা বের করে নিলাম। দ্রবণের ভর কি দিয়ে দিছে? না, আমরা বের করে নিছি। আমরা কি বের করে নিছি না? ইয়েস, আমরা বের করে নিলাম। এইবার বুঝো, এবার আমাদের সব কাজ শেষ। এবার দ্রাব্যতা বের করো। তাহলে দ্রাব্যতা কি হবে? এস। দ্রব, 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 দ্রবণ মাইনাস দ্রব, দ্রবণ মাইনাস দ্রব, দ্রবণ মাইনাস দ্রব, ইন্টু 100, ইন্টু 100। এখান থেকে অ্যান্সার এসে করে ফেলে, আসো করে ফেলি তাড়াতাড়ি। কত আসে দেখো তো, 25 আসে কিনা, 25 আসে কিনা দেখো, 25 আসে কিনা দেখো। এটা অ্যান্সার। 25 আসে কিনা দেখবে একটু। 12.5 নিচে হচ্ছে গিয়ে 62.5 মাইনাস 12.5 ইন্টু 100, 25। বলো 12 ডান, বলো 12 ডান, ফার্স্ট বলো 12 ডান। তাড়াতাড়ি। 12 25, হ্যাঁ 25 আসে। ওকে ওকে, ডান। এবার আসো। 298 কেলভিন তাপমাত্রায় দেখো কি দেওয়া আছে, এই যে দেখো 75 ml দ্রবণ, 75 ml দ্রবণ, দেখো 75 ml দ্রবণ, আর আপেক্ষিক গুরুত্ব কত দেওয়া আছে দেখো, 1.5। আপেক্ষিক গুরুত্ব কত দেওয়া আছে দেখো, 1.5। দ্রাব্যতা কত দেখো, সিকের ওয়েট 23-24 আসছে, সিকের ওয়েট 23-24 আসছে। 38 গ্রাম লবণ দ্রবীভূত আছে। আসো তাহলে ওই যে সেম সেম সেম, কিন্তু এটা সেম। হ্যাঁ, তাহলে দ্রবণের ভর কেমনে বের করবা? এম অফ সলিউশন, এম অফ সলিউশন কিভাবে বের করবা? রো ইন্টু ভি, রো ইন্টু ভি মানে 75। এখান থেকে কি আসবে? এটা আসবে। আর দ্রবের ভর কত দেওয়া আছে দেখো, দ্রব কত দেওয়া আছে? 38 গ্রাম। কত দেওয়া আছে? 38 গ্রাম। তাহলে 1.5 ইন্টু 75, 1.5 ইন্টু 75, 112.5। তাহলে আসো সলিবিলিটি কি হবে? উপরে হচ্ছে দ্রব, নিচে দ্রবণ মাইনাস দ্রব, কত আসে? 38, অ্যান্সার মাইনাস 38 ইন্টু 100, 51। এটা হচ্ছে আমাদের দ্রাব্য। বলো কয় নাম্বার এটা? 13। বলো 13 ডান, বলো। বলো 13 ডান। কে? বলো 13 ডান। আমাকে রাতে মনে করাই দিন, আমি দিয়ে দিব না। 51.0067। ওকে, এটা কি 14 নাম্বার? এটা কই দিব? উইকলি 5-এ দিব। দেখেন উইকলি 5-এর কিন্তু অনেকগুলো প্রশ্ন বলে দিছি দেখেন। উইকলি 5-এর একটা, তারপর দুইটা, তিনটা প্রশ্ন বলে দিছি যে উইকলি 5-এ দিব।
ওকে, সো উইকলি 5 কিন্তু স্টার্ট হয়ে গেছে, বুঝছেন? উইকলি 5 কিন্তু স্টার্ট, মানে উইকলি 5 স্টার্ট মানে দেখেন এটা 13 নম্বর লেকচার, খুব মনোযোগ দিয়েন। বুঝার বিষয় কি, লেকচার 1 থেকে লেকচার 3 উইকলি 1, লেকচার 4 থেকে লেকচার 6 উইকলি 2, লেকচার 7 থেকে লেকচার 9 উইকলি 3। এই তিনটা মিললা কি মান্থলি মেগা, হ্যাঁ মান্থলি মেগা, মানে মেগা আর কি, মেগা 1, ঠিক আছে? এরপর লেকচার 9 থেকে লেকচার 12 উইকলি 4, লেকচার 13 থেকে উইকলি 5 শুরু। ব্যাপারটা বুঝছেন তো? লেকচার 5 থেকে কি শুরু? উইকলি 5 শুরু হয়ে গেছে। এখন লেকচার 13 থেকে কোন লেকচার পর্যন্ত আমি জানি না, ঠিক আছে আমি জানি না, এটা পরে বোঝা যাবে, এটা কি পরে বোঝা যাবে, তাই না? তাহলে লেকচার 13 থেকে কোন পর্যন্ত গেলে উইকলি 5 হবে জানি না, বাট লেকচার 13 মানে কিন্তু উইকলি 5 স্টার্ট, উইকলি 5 স্টার্ট। উইকলি 4 কি হয়েছে না, মেগার পরে নিব, মেগার পরে উইকলি 4 নিব, মেগার পরে উইকলি 4 নিব, বুঝা গেছে? বুঝা গেছে কিনা? মেগার পরে উইকলি 4 নিব। মেগা এক্সাম কবে? 9 তারিখ রাত 8টায়, 9 তারিখ রাত 8টায়, 9 তারিখ রাত 8টায়। 5টা টি শার্ট 5,000 টাকা প্রাইজ মানি, 10 জন পাবে। লেকচার 1 থেকে 9 পর্যন্ত, লেকচার 1 থেকে 9 পর্যন্ত, এটা হচ্ছে মান্থলি মেগা। ওকে, মেগা। বলে দিলাম। এখন বলেন ভাইয়া, যা যা পড়ছি সবকিছু বুঝছি কিনা? যা যা পড়ছি সবকিছু বুঝছি কিনা বলেন? ওকে, আর যারা যারা আমাদের কোর্সে এখনো ভর্তি হন নাই, সময় আছে, শুধরায়া যান। বারবার করে বলতেছি, সময় আছে, শুধরায়া যান। যারা যারা এখনো ভর্তি হন নাই তাড়াতাড়ি ভর্তি হন। হ্যাঁ, কেমনে ভর্তি হবেন? ওই যে উপরে লিংক আছে কিন্তু, হ্যাঁ সরি সরি সরি, ওকে উপরে লিংক আছে। আপনারা যে কাজটা করবেন, আপনারা অবশ্যই অবশ্যই কি করবেন, একটু মনোযোগী হইলেই পারবেন। ওকে ওকে, তাহলে আমার মনে হয় যে এই জায়গায় আর কারো কোনো সমস্যা নাই। তাহলে আজকে সবকিছু বুঝছি বাবা, বলো তো, বলো ভাইয়া আজকে যা যা পড়াইছি বুঝছেন কিনা? আজকে যা যা পড়াইছি বুঝছেন কিনা? এখনের ক্লাসগুলো কিন্তু একটু বড় হচ্ছে, সরি একটু বড় হবে। দ্রাব্যতা কিন্তু অনেক ইম্পর্টেন্ট টপিক। সো দ্রাব্যতা ইম্পর্টেন্ট টপিক মানে কি, দ্রাব্যতা অনেক বেশি ভালো করে পারতে হবে আপনাকে, অনেক বেশি করে জানতে হবে আপনাকে, কেমন? তাহলে দ্রাব্যতা যদি না পারেন লাভ নাই, দ্রাব্যতা না পারলে লাভ নাই, আগেই বলতেছি। ওকে ওকে স্যার, ওকে। তাহলে আজকে কিন্তু আমাদের লেকচার 14তে, সরি লেকচার 13তে কয়টা ম্যাথ করছি বাবা বলো তো? লেকচার 14তে কিন্তু 14টা ম্যাথ। দেখো লেকচার লেকচার 13 ছিল, ওকে সরি, লেকচার 13তে 14টা ম্যাথ করেছি। 14টা ম্যাথের মধ্যে 3টা হয়তো আমি করতে দেই, করাই দিই নাই, বাদ বাকি কিন্তু করাই দিছি সব, তাই না? তাহলে আজকে এতটুকু থাকবে। পড়াশোনা কেমন লাগতেছে বইলো আমাকে। আর অবশ্যই অবশ্যই যারা ব্যাচ প্রতিজ্ঞায় ভর্তি হও নাই, ভর্তি হয়ে যাও। কারণ এখন কিন্তু তুমি যেমন দেখো RM400 কুপনটা ইউজ করলে কি করতে পারো তুমি বলো তো? কুপন পাচ্ছ, পরে কিন্তু এই কুপনটা পাবা না, বুঝছো? এখন 2100 টাকায় ভর্তি হইতে পারবা, এখন 2100 টাকায় ভর্তি হইতে পারবা, পরে কিন্তু আর পারবা না, পরে আর পারবা না। 2100 টাকায় এখন ভর্তি হইতে পারবা, পরে পারবা না। সো ভর্তি হয়ে নিও, ঠিক আছে? তাহলে আজকে এতটুকু থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ধন্যবাদ সবাইকে।